सहनौ भुनक्तु वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति শান্তি শান্তি। আমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই আজকের সুন্দর অনুষ্ঠান মাই লাইফস্টাইল মাই ফিউচার। একটা জিনিস আমরা সবাই জানি, ছোটবেলা থেকেই বাবা মা বলতেন, আমরা বড় হয়ে গেলে ছোটদের বলি যে মন দিয়ে লেখাপড়া কর, ভালোভাবে থাক, সত্যি কথা বল, মিথ্যে কথা বলিস না, ফাঁকি মারিস না। কিন্তু আমাদের জীবনটা এমনই মজার যে যখন আমার জীবনটা আমার নিজের হাতে চলে আসে, শব্দটা লক্ষ্য করবেন, যখন আমার জীবনটা আমার নিজের হাতে চলে আসে, মানে বাবা মা আমাকে চালাচ্ছেন না বা আমার বন্ধুরা সরাসরি চালাচ্ছেন না, আমি নিজে খুব জেনে শুনে বুঝে চলছি, তখন থেকে হয় কি, আমাদের অজান্তেই আমরা আমাদের জীবনের পথকে অনেক কঠিন করে ফেলি, ভুল করে নানা দিকে এগোই, যেটা আমাদের পক্ষে ক্ষতিকারক হয়ে যায়। অথচ যখন আমরা ওই দিকগুলোতে এগোই তখন কিন্তু খুব ভালো মনে করেই এগোই, বেশ ভালো লাগে। তো আজ আমরা এরকমই কিছু আলোচনা করব, বলা যায় মানে আমি গল্পের মতো করে আপনাদের সঙ্গে বলবো, কথা বলবো নানা রকম। তারপর তার বিভিন্ন সুবিধা অসুবিধা এগুলো আলোচনা করব। দেখুন, প্রথমে আমরা একটু দেখে নিই যে লাইফস্টাইল বলতে কি বোঝায়। লাইফস্টাইল আমরা কাকে বলবো, কোনটা লাইফস্টাইল? আমরা তো আমাদের জীবন কাটাচ্ছি, দিব্যি আছি, আনন্দে আছি, ভালো আছি, ফুর্তিতে আছি, ঘুরছি ফিরছি, বেড়াচ্ছি, খাচ্ছি যাচ্ছি, সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তখন স্বাভাবিক মনে হয় যে ভবিষ্যৎ, মানে ভবিষ্যৎটা কি অন্ধকার, যেটা আমরা বলি অনেক সময়, উজ্জ্বল ভবিষ্যৎ, অন্ধকার ভবিষ্যৎ। তাহলে আমার ভবিষ্যৎটা কিরকম? আমার ভবিষ্যৎটা কিরকম জানা ভীষণ সোজা, খুব সহজ। আমার বর্তমানটা কেমন, আমার বর্তমানটা কেমন সেটা যদি ভালোভাবে দেখি, তাহলেই আমি বুঝতে পারবো যে আমার ভবিষ্যৎ কেমন হবে। যেমন ঠিক খুব সোজা জিনিস, আমার বর্তমানটা কেমন, বর্তমানটা কেমন না আমি অতীতে যেমন ছিলাম তার উপর। আমি এতদিন আমার 10, 12, 15, 16, 20, 25 বছর বয়স থেকে যেভাবে জীবনকে আমি কাটিয়েছি, যেভাবে এনজয় করেছি, যেভাবে সিরিয়াস ভাবে কাজ করেছি, সেই সবই যোগফল হচ্ছে এখন আমি যেমন আছি। মানে এক ভদ্রলোক, মানে আমার চেয়ে বয়স অনেকটা বড়, উনি বেশ সুন্দর বলেছিলেন যে দেখো জয়ন্ত, আমার বয়স তো অনেকটাই কম, আজকে তুমি যা যা করছো যে কোনো দিকে, ধরো তোমার খেলাধুলা, গান বাজনা, একসময় আমি আর অনেক কিছু করতাম, তুমি যা যা করছো, এই সব কিছু কিন্তু তুমি গত 10, 15, 20 বছরের ফল। এটা কিন্তু একদিনে হয়নি যে গতকাল পর্যন্ত যা করেছো আজকে হচ্ছে তার ফল। কিন্তু তুমি গতকাল যেটা করেছো তার ফল আজকে নয়, গত 10, 15, 20 বছর যা করেছো, 30 বছর যা করেছো। দেখবেন একটু বয়স হয়ে গেলে অনেকেই বলেন যে জীবনে এরকম দিন আসবে কখনো ভাবিনি। আচ্ছা, এখানে তো একটা কথা আসতে পারে, ভাবেননি কেন? টাকা পয়সার অভাব হতে পারে, ভাবেননি কেন? একসময় প্রচুর ছিল, খরচ করেছি, কেন করেছেন? মানে আমি আজকে কি বলবো ভাবছিলাম, নানা রকম। তো স্বাভাবিক একটু নানা রকম কদিন ধরে লেখালেখি করছি, তো লিখতে লিখতে দেখলাম যে আমাদের লাইফস্টাইল বলতে কিন্তু অনেকেই ভাবেন যে এই যে খাওয়া দাওয়া ঠিক সময়ে করতে হবে, ঘুম বিশ্রাম ঠিক সময় নিতে হবে, ব্যায়াম করতে হবে, নিয়মিত হাঁটতে হবে, এটাই হলো আমার লাইফস্টাইল। এটাকে যদি ঠিক মতন আমি রেগুলেট করতে পারি, ব্যাস, তাহলে আর চিন্তা নাই, আমি খুব ভালোভাবে আমার জীবন কাটাতে পারবো। কিন্তু যখন আমি লিখতে শুরু করলাম পয়েন্টগুলো, আমি দেখলাম লাইফস্টাইল মানে শুধু এটা নয়, এরবারে বহু কিছু। আমি সকাল থেকে রাত পর্যন্ত, মানে শুতে যাওয়া পর্যন্ত যা যা করছি, সমস্ত ক্ষেত্রে আমার লাইফস্টাইল মানে আমার জীবনধারার ধরন। আমি আস্তে কথা বলি না জোরে বলি, আমি রাগারাগি করি না শান্তভাবে থাকি, আমি খরচ বেশি করি না কম করি, আমি কম খরচ করি না কিপটেমি করি, এই সমস্ত হচ্ছে স্টাইল, মানে ধরন, আমি কিভাবে আমার জীবনটাকে কাটাচ্ছি। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আমাদের জীবনের, যেটা আমরা দেখি না, ভাবি না।
আমাদের একটি ক্লাসে কয়েক সপ্তাহ আগেই একটি শব্দ মানে আলোচনা হচ্ছিল, বলছিলাম সেটা হচ্ছে দ্রষ্টা ভাব। দ্রষ্টা, দ্রষ্টা মানে যিনি দেখছেন, দর্শক, দ্রষ্টা। তো বলছি, বলা হচ্ছে আমাদের শাস্ত্রে বলা আছে, পাতঞ্জল যোগ দর্শন এবং অন্যান্য অনেক বইতে আছে, নিজেকে দেখো, মানে নিজেকে তুমি দ্রষ্টা হিসেবে দেখো, দর্শক হিসেবে দেখো। যে আমি যদি আমাকে দেখি, ও জয়ন্ত তুমি আজকে অনেক ঘুম থেকে বেলায় উঠলে, দেখতে পেলাম। নিজেকে বলুন যে কেন তুমি এত বেলায় ঘুম থেকে উঠলে, কিংবা বাবা আজকে এত সকাল সকাল উঠে বললে কেন, কিংবা খেতে বসে তুমি কি করলে, এটা আজকে এতগুলো খেয়ে নিলে, খেতে খাওয়াটা নয় ভালো হয়েছে ঠিক আছে। নিজেকে দেখুন, দ্রষ্টা, দ্রষ্টা ভাব, এটা ভীষণ দরকার। এই যে নিজেকে দেখুন, কিন্তু এখানে একটা কথা আছে, আত্মা, আমাদের ভেতরে যে আত্মা আছে, যেটাকে আমরা জীবাত্মা বলি, পরমাত্মার অংশ, সেই আত্মা হচ্ছেন একটা ওরকম দ্রষ্টা। উনি সব দেখছেন চুপচাপ, কিচ্ছু বলেন না। আপনি ওরকম চুপচাপ দেখবেন কি হচ্ছে না হচ্ছে, কিন্তু কিছু বলবো না, বললে তো হবে না। নিজেকে সেইভাবে বোঝাতে হবে, না এটা ঠিক না, এটা এরকম করতে হবে। তো আমি আমাদের আলোচনার সুবিধার জন্য কিছু কিছু প্রথমে আগে লাইফস্টাইল নিয়ে একটু বলি, তারপরে লাইফস্টাইলটাকে আমাদের কি করা দরকার, কেন করা দরকার, না করলে কি ক্ষতি হবে, এগুলো আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নিই যে লাইফস্টাইল কাকে বলে। লাইফস্টাইল কাকে বলে? লাইফস্টাইল মানে কি, দেখুন, একটা মানুষ, এই তোর হাঁটার স্টাইলটা ভালো না, ওইভাবে হাঁটিস কেন, কেমন করে এরকম দুলে দুলে হাঁটছিস, হাতগুলো কেমন যেন ল্যাপ করে করছে, এই দেখুন স্টাইল। আবার খাওয়া, বাবা এ কিরকম করে খায় রে, খাবারটা নিয়ে হাতটা পুরোটা মুখের ভেতর ঢুকিয়ে দেয়, এবার কিরকম স্টাইল, এই দেখুন স্টাইল শব্দটা। বাবা এত স্টাইল করার কি আছে, অত সময় আমরা কাউকে বলি, মানে তিনি হয়তো খুব সুন্দরভাবে সেজেছেন বা অনেক রকম ড্রেসের নানা রকম কারুকার্য অনেক কিছু করেছেন, সেখানে আমরা স্টাইল শব্দটা ব্যবহার করছি। কিন্তু এক্ষেত্রে স্টাইল বলতে এইটাকেই বোঝাচ্ছে, যেটা আমার ভবিষ্যৎ জীবনকে হয় ভালো দিকে নেবে, নয় খারাপ দিকে নেবে। ভালো দিকে নেবে কিংবা খারাপ দিকে নেবে। এমনি এমনি হাত নেড়ে হাঁটছি, এতে কোনো ক্ষতি নাই। আমি ঠিক আছে খেতে বসে হাতটা করে খাই, কারো কোনো ক্ষতি নাই, দেখতে একটু কেমন লাগে। কিন্তু কথা হচ্ছে যে আমি যদি আমার কাজের দ্বারা নিজের জীবনকে ঝুঁকিপূর্ণ করে ফেলি, তাহলে আমাকে ভাবতে হবে যে কেন করছি, কি করছি। এবার আমরা একটু দেখে নিই যে লাইফস্টাইলটা আমাদের গড়ে ওঠে কিভাবে। লাইফস্টাইল গড়ে ওঠে কিভাবে, আমি আজকের ঘটনাই বলছি, আজ সকালের ঘটনা। আজ আমার নাতি, ছোট্ট নাতি, 5 বছর বয়স, সে নতুন স্কুলে ভর্তি হলো। এতদিন নার্সারি স্কুলে ছিল, একটু বড় স্কুলে গেল। আজকে একটা ভ্যান এসেছিল, ভ্যানে করে সে স্কুলে চলে গেল। সেবাম, আপনি ভিডিওটা অফ করে দিন, ভিডিওটা অন রাখবেন না। নীলিমা ভিডিও অন আছে, এদিকে শিবু ভিডিও অন আছে, রিক্তা ভিডিও অন আছে, ভিডিও অফ করে দিন। তো ওকে আমরা সবাই ভ্যানে তুলে দিলাম। ও ওঠার সময় একটু দ্বিধা করছিল, মাকে ছেড়ে উঠতে হচ্ছে, উঠে গেল, দিব্যি চলে গেল, ফিরে এলো, খুব খুশি। ঠিক আছে, আমি বাড়িতে বলছি যে দেখো, আজকে যে আমি লাইফস্টাইল নিয়ে আলোচনা করব, আমার নাতির লাইফস্টাইল বলে এখন কিন্তু কিছু নাই, বা ওর যে লাইফস্টাইল, এটা 100% আমরা বড়রা ঠিক করে দিচ্ছি যে ও কিভাবে চলবে। সকাল হতেই তোমাকে উঠতে হবে, আমরা ড্রেস করে দেবো, ভ্যানে তুলে দেবো, তুমি স্কুলে যাবে, ওখানে 3-4 ঘন্টা থাকবে, পড়াশোনা করবে, বাড়ি আসবে, খাবে দাবে, ঘুমোবে, বিকেলে উঠবে, একটু খেলবে, গল্প করবে। এই যে স্টাইলটা, এটা অন্যরা ঠিক করে দিচ্ছে। ওর শিশু কিন্তু লাইফস্টাইল ঠিক করার কোনো অধিকার নাই। কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, যখন বড় হচ্ছে, কি ধরনের খাবার খাচ্ছে, কোথায় যাচ্ছে, এসব অনেক কিছুর উপর তার জীবন নির্ভর করছে। আমাদের লাইফস্টাইল এইভাবে আমাদের অজান্তে গড়ে ওঠে। আমরা ছোটবেলায় বাবা রেলে চাকরি করতেন, রেলে কোয়ার্টারে থাকতাম, ওখানে হিন্দি ভাষী বেশ কয়েকটি পরিবার ছিল। আমরা হিন্দি কথা বেশ সুন্দর বলতে পারতাম, ওদের সঙ্গে কথা বলে বলে শিখে গেছিলাম। কিন্তু যেখানে ধরুন যার কাছাকাছি হিন্দি ভাষী কেউ নাই, সে কিন্তু শিখতে পারবে না, বা শিখতে গেলে তার অসুবিধা হবে। তাহলে পরিবেশে আমরা শিখে গেলাম। আমাদের লাইফস্টাইল ঠিক হয় আমরা কেমন ভাবে আছি, কোথায় আছি। পাহাড়ি এলাকায় যারা আছে তাদের লাইফস্টাইল একরকম। তিনি মারা গেলেন, মারা যাওয়ার দিনটা ছিল 14ই আগস্ট।
তারিখটা মনে আছে, 15 আগস্ট কাগজে খবরটা দেখলাম। তো উনি মারা গেলেন। ঠিক আছে, শেয়ার বাজারে উনি ইনভেস্ট করতেন, মারা গেছেন, এমন কিছু ব্যাপার নয়। কিন্তু মেইন খবর যেটা, শুধু খবরের কাগজে নয়, বিভিন্ন টিভি চ্যানেল, অন্যান্য সব জায়গায় খুব হাইলাইট হলো যেটা, উনি মাত্র 5,000 টাকা নিয়ে, আমার ঠিক বছরটা মনে পড়ছে না, বোধহয় বছর 20 আগে উনি বিনিয়োগ শুরু করেন শেয়ার বাজারে। উনি বিনিয়োগ শুরু করেন মাত্র 5,000 টাকা নিয়ে। বিবৃতিগুলো কিরকম দেখুন, উনি মাত্র 5,000 টাকা নিয়ে ওই 20 বছর মধ্যে সেটাকে 20,000 কোটি টাকা করেছিলেন, শুধু শেয়ার বাজারে বিনিয়োগ করে, অন্য কোনো ব্যবসা নয়। এবং সেইটাই তার পরবর্তী 2 বছরে 40,000 কোটি হয়েছিল। উনি যখন মারা যাচ্ছেন 40,000 কোটি। তাহলে উনি বলছেন যে আমি সবাইকে অনুরোধ করব শরীর স্বাস্থ্যের দিকে বিনিয়োগ করুন। বিনিয়োগ মানে কি, শরীরে বিনিয়োগ করতে গেলে অনেক টাকা লাগে না, খুব সামান্য টাকাই লাগে। বলছে শরীরে বিনিয়োগ করুন। শরীরে বিনিয়োগ করলে কি হবে না, সবচেয়ে বেশি ডিভিডেন্ড পাওয়া যাবে। উনি যদি আরো 20 বছর বাঁচতেন তাহলে ভারতীয় অর্থনীতির পক্ষে এর বিরাট লাভ হতো। উনি ওনার লাইফস্টাইলকে কন্ট্রোল করতে পারেননি, ওনার নিয়ন্ত্রণে ছিল না। উনি যখন ডায়াবেটিসে ভুগতেন, ইনসুলিন ইনজেকশন নিতে হচ্ছে, ডাক্তারবাবুরা বলছেন আপনি ব্যায়াম করুন, আপনি খাওয়া দাওয়া নিয়ম করুন, উনি কোনোটাই করছেন না। এবং একটা কি হয়ে যায় আপনাদের বলি, এই যে ধরুন যারা লাইফস্টাইল খুব ভালো, মানে একদম নিয়মে সবকিছু করেন, সব ভালো, সেটা নিয়ে তো চিন্তা নাই। চিন্তা কোথায়, যেখানে ক্ষতি হচ্ছে। এটা আমি ক্ষতির একটা ঘটনা বলছি। তো উনি যেটা করলেন, উনি যদি সব ঠিক ঠিক নিয়মে চলতেন, উনি তাহলে আজও বেঁচে থাকতেন। এবং দেখুন, যে কোনো একজন মানুষ যিনি সমাজের একটা বিশেষ কিছু অবদান রাখছেন, তিনি যদি দীর্ঘদিন বাঁচেন, আমরা সবাই লাভবান হব। অকাল প্রয়াণ আমাদের অনেক ক্ষতি এনে দেয়, আমরা হয়তো বুঝতে পারি না সেটা। যেমন কবি সুকান্ত ভট্টাচার্য খুব কম বয়সে মারা গেলেন। ওনার যে কবিতা আমরা যেটুকু পড়েছি খুব অসাধারণ ছিল। স্বামী বিবেকানন্দ একটা অনন্য কাজ করে গেছেন, তবুও উনি যদি আরো 20 বছর বাঁচতেন, আমরা আরো বহু কিছু পেতাম, আমাদের দেশ জাতি আরো উন্নত হতো। তো আমাদের লাইফস্টাইলকে ঠিক রাখতে হবে। উনি বলে গেলেন আমি সবাই কাছে অনুরোধ করব তোমরা শরীরের দিকে নজর দিও, কিন্তু আমরা দেব না। আমরা শরীরের দিকে নজর দেব না, সময় দেব না। কেন দেব না? কারণ আছে, অকারণে নয়। আমাদের দেওয়ার ক্ষমতা নাই, আমরা অক্ষম। কেন অক্ষম? তারও কারণ আছে। আমরা জানি না আমাদের শরীরে মনে 6টা শত্রু রয়েছে, 6জন শত্রু আমার ভেতরে আছে, বাইরে নয়। আমি যদি এখনই আপনাদের কাউকে জিজ্ঞাসা করি, আচ্ছা আপনার শত্রু কেউ আছে যিনি আপনার ক্ষতি হলে খুব মজা পান, ভালো লাগে, এনজয় করেন, এরকম? আপনি এখনই অনেক নাম বলে দিতে পারবেন। কিংবা যদি বলি ঠিক আছে বলতে হবে না, আপনি লিখুন, আপনি 2, 3, 4, 5টা নাম লিখে ফেলতে পারবেন, যে যারা আমার ক্ষতি করেছে, ভবিষ্যতে পেলে করবে, আমার ক্ষতি হলে যারা আনন্দ পায়, এরা আমার শত্রু। তার মানে শত্রুরা রয়েছে বাইরে। পরিবারেও থাকতে পারে, পরিবারে ভাই বোন দাদা দিদি, তাদের সঙ্গে শত্রুতা থাকে, যেটা খুব দুর্ভাগ্যজনক, থাকা উচিত না। এই লাইফস্টাইল যখন আমি বলছি, এখানেও একটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক। আমরা সম্পর্ক ভালো রাখার ব্যাপারে কিন্তু কেউ সিরিয়াস না। সম্পর্ক নষ্ট করতে আমরা ভীষণ ভালোবাসি। এবং আপনজন, নিজের লোক, মা বাবা ভাই বোন দাদা দিদি, খুব প্রিয় বন্ধু, তাদের সঙ্গে সম্পর্ক ছেদ করে আমরা খুব আরাম পাই। 5জনকে বলে বেড়াই, জানো ওকে আমি এত ভালোবাসতাম, ওর সঙ্গে এই করতাম, ও শেষকালে এরকম করলো। কিন্তু 5জনকে বলার তো কোনো দরকার নাই, কারণ ও তোমার সঙ্গে গত 10, 15, 20 বছর, 30 বছর তোমাদের ঘনিষ্ঠতা ছিল। একটা ঘটনায় কি এমন হয় যে তোমাদের বিচ্ছেদ হয়ে যেতে পারে? হওয়া উচিত না। আমাদের এগুলো সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের শত্রু কিন্তু আমাদের ভেতরে আছে, যার কারণে আমরা বাইরের শত্রুর সঙ্গে লড়তে পারছি না। আমরা বাইরের শত্রুর সাথে লড়তে পারছি না, আমরা ব্যর্থ হচ্ছি। এই যে 6টা শত্রু আমাদের আছে, 6টা শত্রু সম্বন্ধে আমি এখনই বলবো। এই শত্রুগুলোই কিন্তু আমাদেরকে লাইফস্টাইলটা ঠিক রাখতে দিচ্ছে না। তো এই যে 6টা শত্রু, সেগুলো সম্বন্ধে আমি বলছি। আমাদের একটা মজা কোথায়, আমরা না সবসময় লাভে চলতে চাই।
এবং লাভে খালি না, একটু বেশি লাভে চলতে চাই। চলতে গিয়ে আমরা গোলমাল করে ফেলি। আমাদের 6টা শত্রু কে কে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। একজন মনে হয় একটা মেসেজ পাঠালেন এগুলো লিখে, আমি চট করে দেখিনি, দেখে বলি আপনাদের, উনি অনেকটা কষ্ট করে লিখেছেন, দেখলে উনারও ভালো লাগবে, কিন্তু পাচ্ছি না কেন ওটা। কাম, ক্রোধ। এই যে কাম শব্দটা, এখানে কাম মানে শুধুমাত্র যে সেক্সুয়াল আর্জ বা যৌন আবেগ, কামনা, এটা কিন্তু নয়। আমরা জীবনে যা যা চাইছি সবই ওই কামের মধ্যে পড়ছে, মানে একটা বড় সেন্সে, ব্রডার সেন্সে সবই কাম। টাকা পয়সা, গয়না গাটি, বাড়ি ঘর, ধন সম্পদ, যা যা আমরা চাইছি এবং যেগুলো পাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে যাচ্ছি, সেগুলো সবই এর মধ্যে পড়ছে। কামনা বাসনা সবকিছু এর মধ্যে পড়ছে। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে এগুলো থেকে আমরা নিজে সরাতে পারি না। নাহলে দেখুন, এই যে অনেক কোটি কোটি টাকা ঘুষ নিচ্ছে, সব ঘটনা আমরা মাঝে মধ্যে শুনি, তারা সকলে কিন্তু কোটিপতি, তারা অলরেডি কোটিপতি, তারা কোটি কোটি টাকা ঘুষ নিচ্ছে। যারা গরিব তারা কিন্তু এত ঘুষ নিচ্ছে না, তারা অল্পে সন্তুষ্ট থাকছে, বা সাধারণ আর্থিক সম্পন্ন তারা কিন্তু দিব্যি আছে। তো এই যে জায়গাটা, আমাদের কামনা আমাদেরকে এটা মানে আমাকে কন্ট্রোল করতে দিচ্ছে না। আমরা আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছি, চলে গিয়ে কি করছি না, বিপদ ডেকে আনছি নিজে। কামনা বাসনা, কাম, ক্রোধ, রাগ। রাগ তো এমন একটা সুন্দর জিনিস, বহু মানুষ বলেন আমার না খুব রাগ। অনেকে আবার আমার না খুব রাগ কথাটা এমনভাবে বলেন যেন এটা ওনার একটা অ্যাসেট, সম্পত্তি। আমার খুব রাগ, জানেন না তো, আমি রেগে গেলে কি করে? আমি একজনকে বলেছিলাম, খুব বৃষ্টি পড়ছে, থামাতে পারবেন? প্রচন্ড গরম পড়েছে, একটু কমাতে পারবেন? জিনিসের দাম বাড়ছে, রেগে গিয়ে কমাতে পারবেন? রেগে গিয়ে কিছু হয় না। রেগে গিয়ে হয় একটা জিনিসই, রাগ যখন থামে তখন দেখা যায় আমার অনেক ক্ষতি হয়ে গেছে। লাইফস্টাইল, আমি রাগারাগি করছি মানে আমি একটা খারাপ কাজ করছি, এটা জেনে রাগারাগি করতে হবে। কেউ বললেন আমি না রেগে পারি না, করুন। না রেগে পারেন না, রাগ করুন, কিন্তু এটা জেনে করবেন যে আমি আমার ক্ষতি করছি, আমি কোনো লাভ করছি না। একটা বইতে পড়ছিলাম, কি সুন্দর লিখেছেন, বলছে যে যারা হাসি খুশি থাকে, মানে আমাদের এই সৃষ্টিকর্তা বা ঈশ্বর, পৃথিবী, বা যেটাকে আজকাল ইউনিভার্স শব্দটা অনেক ব্যবহার হয়, ইউনিভার্স, তাদেরকে হাসি খুশি থাকার মতো পরিবেশ দেয়, সবসময় তৈরি করে দেয়। আমি হাসি খুশি থাকতে চাই, আমার সেরকম পরিবেশ দেবে আমাকে। এবং যদি পরিবেশ বিপরীত থাকে, যেটা হাসি খুশি থাকা যায় না, সেক্ষেত্রে আমি খুঁজে নেবো কি করে হাসি খুশি থাকা যায়। খুঁজে নিয়ে আমি ঠিক হাসি খুশি থাকবো, আরে আচ্ছা এরকম হয়েছে, কি আছে, ভালো। লাইফস্টাইল খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমরা বুঝি না। আমরা জীবনকে সুন্দর করতে সবাই চাই, কিন্তু প্রতি মুহূর্তে আমরা এমন এমন কাজ করে যাচ্ছি, চিন্তা ভাবনা করছি বা করতে বাধ্য হচ্ছি কারণ ওই 6টা শত্রু আছে। বাধ্য হচ্ছি, বাধ্য হয়ে নিজে ক্ষতি করছি। রাগ প্রসঙ্গে অনেক কথা বলা যায়, তার মধ্যে বলতে গেলে আমার একটা কথা সবসময় খুব মনে পড়ে। আমাদের বর্ধমান যোগ সেন্টার, আমাদের যে যোগ সেন্টারে যোগের ক্লাস হয়, সেখানে একটা অ্যাডমিশন ফর্ম আছে, ভর্তির সময় ফর্ম ফিল আপ করতে হয়। তো ফর্মের পিছন দিকটায় বিভিন্ন রোগের নাম ছাপা আছে। আমরা বলি টিক দিয়ে দিন, টিক দিয়ে দিন, সেই অনুযায়ী আমরা শেখাবো। সবাই টিক দেন। তো টিক দিয়ে দিতে এক ভদ্রমহিলা হঠাৎ থেমে গেলেন, এটা আবার এখানে লিখেছেন কেন? এটা কোনো রোগ নাকি? আমি কোনটা? এই যে রাগ, অতিরিক্ত রাগ, এটা এখানে কেন লিখেছেন? বলে উনি, আমি ঠিক আছে, আপনি অন্যগুলো দেখুন, দাগ দিন, আমি কথা বলছি। আমি দেখলাম উনি বেশ অনেক রোগ দাগ দিয়েছেন। ভালো। আমি যে হ্যাঁ, এই রোগগুলো কতদিন? অনেক দিন। আপনি কি রাগ আছে নাকি? বলছে হ্যাঁ, আমার খুব রাগ, আমার প্রচন্ড রাগ, আমি কাউকে ছেড়ে কথা বলি না। আমি হ্যাঁ। আপনি এই রাগটা নিয়ে বললেন যে পরে বলবেন, এটা বলুন, এটা এখানে কেন লিখেছেন? রাগটা তো কোনো রোগ নয়। আমি যে না, রোগ না। আপনি রাগ, রয় আকার গ, রাগ লিখুন, লিখে তার আগে একটা একার দিয়ে দিন। রাগ সমস্ত রোগকে ডেকে আনে, রাগ হচ্ছে সমস্ত রোগের জননী। আপনি যখনই রেগে যাচ্ছেন, আপনার গোটা শরীরের ভেতরে ঝড় উঠছে। আপনি দেখেছেন ঝড় ওঠে, যখন প্রচন্ড ঝড় ওঠে, ঝড় থেমে যাওয়ার পর কি হয়? চতুর্দিকে ধুলোবালি পড়ে আছে, বিছানার ঘর বাড়ি সব নোংরা হয়ে গেছে, একটা বিতিকিচ্ছির অবস্থা। আবার তার উপর যদি তারপর বৃষ্টি হয়, তাহলে তো আরো খারাপ অবস্থা। ঝড়ের পরে সব সময় এই ধরনের অবস্থা হয়।
এই ধরনের পরিস্থিতি হয় রাগের পরে ঠিক ঝড় থামার মতো যেমন হয় ঠিক সেরকম হয়। রাগবেন না, রাগ কোনো ভালো জিনিস নয়। এবং আপনার রাগ আপনার এই যে রোগগুলো আছে এই সব রোগগুলোর মাদার জন্মদাত্রী হচ্ছে রাগ। এই রোগগুলো শুনে বলেছেন তাই নাকি, এটা তো জানতাম না। আমরা অনেকেই জানি না, আমাকে অনেকেই বলেন না না রাগ থেকে রোগ হবে কেন? আপনি যেভাবে বলছেন রাগের আগে একটা একার দিন, তাহলে রোগ এইভাবে কেন হবে? রাগ তো আমি রাগারাগি করলাম। আচ্ছা, রাগারাগি করছেন, রাগারাগি আমি কিন্তু ৬টা শত্রুকে নিয়ে আলোচনা করছি। কেন আমাদের লাইফস্টাইল ত্রুটিপূর্ণ হচ্ছে? কাম একটা প্রথমে বলেছি, এরপর কাম, ক্রোধ, রাগ। যখন একটা মানুষ রেগে যাচ্ছে, রাগকে বলা হয় সাডেন ম্যাডনেস। খুব মন দিয়ে শুনবেন, সাডেন ম্যাডনেস মানে একটা আকস্মিক হঠাৎ পাগলাম, সাডেন ম্যাডনেস, পাগল হয়ে গেছি আমি। একটা মানুষ রেগে গিয়ে অনেক কিছু করে ফেলতে পারে, অনেক কিছু বলতে পারে, যেটা সে সাধারণ অবস্থায় কখনোই করে না, করবে না, মুখ দিয়ে বেরোবে না, সব বলে দিতে পারে। এবং বলে দিয়ে তার দরুন তার জীবনে ক্ষতি হয়ে যাবে। দুরন্ত এক্সপ্রেসে ফিরছিলাম দিল্লি থেকে, একাই ছিলাম। যেদিনের ঘটনাটা বলছি, কয়েকজন বন্ধুর গল্পের ঘটনা বলছি, কিন্তু ওটা বলতে গেলেই, এই ঘটনা বলতে গেলে আমার অন্য একটা ঘটনা মনে পড়ে যায়, সেটা আমি সঙ্গে একটু যোগ করে দিই। মানুষের জীবনে কত রকম পরিস্থিতি হয়। তো আমি দুরন্ত এক্সপ্রেসে বিকেলে, দুপুরে আর কি, দুপুরের পরে দিল্লি স্টেশনে কিছু খেয়ে ট্রেনে উঠেছিলাম। খিদে পেয়ে গেছে, সন্ধ্যের দিকে, সম্ভবত কানপুর কি কুন্ডলা কোনো জায়গায় ট্রেন দাঁড়াবে, তখন খাবার কিনবো, খাবো। খিদে পেয়ে গেছে, আর শরীরটা একটু জ্বর লাগছিল, কালী পুজোর পরে ছিল, দিল্লিতে বুঝতে পারিনি। ঠান্ডা জলে চান করে বেশ ঠান্ডা লেগে গাটা গরম গরম লাগছে, আর শুয়ে ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পর যখন ঘুমটা ভেঙেছে, আমি বুঝতে পারলাম কানপুর পেরিয়ে গেছে ট্রেন। আর আমার সামনের বগিতে ওরা সবাই খাওয়া দাওয়া করছে, এরকম কাগজের শাল পাতার প্লেটে লুচি লুচি পুরি এসব কিনেছে, খাচ্ছে। আমি এটা বলছি, মানুষের জীবনে কিরকম পরিস্থিতি আসে এটা আমাদের জানা দরকার। আমরা সবাই ভাবি যে আমার টাকা আছে, পয়সা আছে, গাড়ি বাড়ি সব আছে, মানে আমার সব আছে, কিন্তু পরিস্থিতি মানুষকে কি বিপদে ফেলে। আমার প্রচন্ড খিদে, ওরা সব খাচ্ছে, আমি দেখছি, আমার ভেতরটা কেমন যেন করছে। আমার খুব ইচ্ছা হচ্ছে একটু চাই, যে আপনারা আমাকে একটু দেবেন, কারণ আমার খাবার কেনার কোনো সুযোগ নাই। না, চাওয়াটা খুব খারাপ দেখায়। তারপরে যেটা ঘটলো, মানে এখন আমি ভাবি যে সেদিন যদি একটু লোক লজ্জা ফেলে দিতে পারতাম, ভালো হতো। ওরা বোধহয় ৪-৫ জন ছিল, ওরকম ৫টা প্লেট নিয়েছিল, আর একটা লাগলোই না, খেলোই না। তো আমি দিলাম, তাহলে ওটা আমি চাই, আমাকে দিয়ে দিন ওটা। যে চাইবো, কি ভাববে? আচ্ছা, কি এই এটাও আমাদের লাইফস্টাইলের মধ্যে একটা খুব বড় জিনিস। হিন্দিতে একটা কথা আছে, সবচেয়ে বড় রোগ ক্যা কহেগা লোক, সবচেয়ে বড় রোগ কি বলবে লোক, লোকে কি বলবে। আমি স্বাভাবিক চাইতে পারলাম না, কিন্তু পেটে প্রচন্ড খিদে, খুব খিদে। ভদ্রলোক নিয়ে গিয়ে ওগুলো ডাস্টবিনে ফেলে দিলেন, ট্রেনের ডাস্টবিনে। যখন ফেলে দিল, তারপরে আমি ডাস্টবিনে গেলাম, গিয়ে না আমার কেমন মনে হচ্ছে আমি ওইখান থেকে তুলে খাবারগুলো খাই, এত কষ্ট হচ্ছে খিদে। তাহলে না, ফেলে দিয়েছে, ওখান থেকে ফেললে নোংরা ময়লা লেগে গেছে, খাওয়া ঠিক হবে না। কিন্তু আমার মনে এসেছিল, এটাই বলছি। তো যাই হোক, আমি যদি ওই কি ভাববে কি বলবে না ভেবে চেয়ে নিতাম, ওরা কিন্তু খুব আনন্দের সঙ্গে আমাকে দিয়ে দিত। কিন্তু আমি চাইলাম না, চাইতে পারলাম না। তো আমাদের জায়গা মতো, এটা আমি ক্লাসে বিভিন্ন কথা বলি, যে সারেন্ডার করতে পারলে অনেক লাভ হয়। মানে লাইফস্টাইলের মধ্যে এটা একটা খুব বড় জিনিস। আমরা যদি কোনো জায়গায় বিশেষে নিজেকে সারেন্ডার করতে পারি। সারেন্ডার মানে কিরকম? এই যেটা বললাম, যদি আমি খাবারটা চাইতাম, এই আপনি ওটা ফেলে দিচ্ছেন, আমাকে দিন, আমি খাবো, আমি নিতে ভুলে গেছি, মানে ট্রেন ছেড়ে দিচ্ছি, আমি খেয়াল করিনি, দেখিনি, তাহলে কিন্তু কিচ্ছু ক্ষতি হতো না। বেশ, ঘটনাটা বললাম, আসল মূল ঘটনাটা তারপরে। ওই পাশেই ৩ জন বসেছিলেন, ২ বন্ধু পুরুষ এবং ১ বন্ধু স্ত্রী। ৩ জন বসেছিলেন, এবং ওদের কথাবার্তা, ওরা হরিদ্বার লক্ষ্মণ জলা বসুদ্বীপ থেকে ফিরছেন, বেড়ানোর গল্প হচ্ছে তুমুল ভাবে। আমি ক্রোধ সম্বন্ধে বলছি, খেয়াল রাখবেন, কাম ক্রোধ, তুমুল গল্প চলছে, ভালো, আমি শুনছি। শরীরটা ভালো নেই, মাঝে মধ্যে একটু বিরক্ত লাগছে, তাহলেও শুনছি, ওদের গল্প বেশ ভালো। ওখানে গেলাম, সত্যি কি দারুণ না জায়গাটা, ভাবা যায় না। আচ্ছা, তোরা ওখানে গেছিলি, এই দেখেছিলি? হ্যাঁ, আমি হঠাৎ করে দেখলাম, এই তোর বৌদি তো বুঝলি, বলে এইভাবে সুন্দর গল্প চলছে, ভালো লাগছে শুনতে।
হঠাৎ করে ভদ্রমহিলা ভদ্রলোকের কানে কি একটা বললেন, মানে ওনার স্বামীকে। আচ্ছা হ্যাঁ শোন, একটা কথা বলি, তোকে আমি জিজ্ঞেস করবো, কোনো করা হয়নি। ওই দিন হোটেলে আমাদের, কাল সকালে আমরা যে হোটেলে খেলাম, ওখানে খাবারের অর্ডারটা কে দিয়েছিল? দেখলাম চোখে মুখে ভীষণ একটা রাগ ভাব চলে এলো ভদ্রলোক। এতক্ষণ যে বন্ধুর সঙ্গে খুব বন্ধুত্বপূর্ণ, কি হাসি, কি আনন্দ, অনাবিল আনন্দ, তুই তুই করে গল্প চলছে সব, হঠাৎ করে ওটা হঠাৎ তো আমি দিইনি, কেন বলতো? না তোরা জানিস না তোর বৌদি এটা খায় না? হ্যাঁ এই মেনুটা কি আছে? খাবারের নাম বললেন, এটা অর্ডার দেওয়া হলো, ও খেতে পারলো না ঠিক মতো, এটা কেন অর্ডার দিল? না অর্ডারটা অমুকে দিয়েছিল, ওদের বড় টিম, 10-12 জন কি 15 জন টিম, অন্য বগিতে আরো লোক আছে। সংযোগে ফোন লাগালাম, এই খাবারটা অর্ডার তুই দিয়েছিলি? বলছে হ্যাঁ। তো আমার বউ তো সেদিন খেতে পারলো না, তো জানিস না যে এটা খায় না, এর আগে অমুক দিন অমুক জায়গায় বলেছিলাম। আমি অবাক হয়ে গেলাম, মানে ফোনে ওই বন্ধুর সঙ্গে কি মারাত্মক ভাবে ঝগড়া হলো, খালি ওই খাবারটা কেন অর্ডার দিয়েছিল। এবং অর্ডার দিয়েছিল, সে হয় কম খেয়েছিল, বেশি খেয়েছিল, বা খায়নি, মিটে গেছে, সবাই বেঁচে আছে, কারোর কোনো ক্ষতি হয়নি, কিন্তু ইগোতে লেগে যায়। হ্যাঁ, ইগোতে লেগে যায়, ইগোতে লেগে যাওয়া মানে রাগ এসে যায়, রাগ এসে গেল। তারপরেই ফোনটা কেটে যাওয়ার পর না, ওরা একদম সাইলেন্ট হয়ে গেল, আর কোনো কথা নাই, কোনো গল্প নেই। এরকম আমাদের প্রত্যেকের জীবনে অনেক ঘটে। কেন করি আমরা এগুলো? লাইফস্টাইল। আমাদের জীবনে মনে রাখতে হবে, আমাকে সবসময় হার মানতে হবে, পিছোতে হবে। সবসময় মানে সত্যি সত্যি সবসময় না, অবস্থা বুঝে আপনি প্রতিবাদ করবেন, সব করবেন। কিন্তু এই যে একটা সম্পর্ক ছেদ হয়ে গেল বলে আমার মনে হলো, ওই দুই বন্ধু, দুই পুরুষ বন্ধু আর কিন্তু কথা বললেন না একটাও। কি হলো? অবাক লাগলো আমার কাছে। আর যে কাম ক্রোধ, এই ক্রোধ আমাদের লাইফস্টাইলকে ঠিক রাখতে দেয় না, আমাদেরকে বিপদে চালিত করে। কাম ক্রোধ মোহ, কাম ক্রোধ মোহ। মোহটা কিরকম? আমাকে এটা পেতেই হবে, আমাকে এটা, এটা ছাড়া চলবে না। হ্যাঁ, কিংবা আরে বাস এই দারুণ সুযোগ, এই সুযোগ ছাড়া যাবে না। অনেক সময় হয় না, অনেকে আমাদের নানা রকম প্রলোভন দেখায়, আমরা প্রলোভিত হয়ে তখন তার পিছনেই ছুটি। এই প্রলোভন অনেক রকমের হতে পারে, কোনো টাকা পয়সার লাভের জন্য হতে পারে, কোন রকম মান সম্মান বাড়ানো, আপনাকে আমরা অমুক সংস্থার প্রেসিডেন্ট করে দেবো, সেক্রেটারি করে দেবো, আপনি আমাদের এইটা এই টাকাটা দিন, দিলে আপনি এটা শিওর হয়ে যাবে। সব হলো, কিন্তু প্রেসিডেন্ট হলো না, সেক্রেটারি হলো না। একটা জায়গায় পড়ছি, বলছে সেই মানুষকে ঠকানো খুব মুশকিল যে মানুষের চাহিদা খুব লিমিটেড, তাকে চট করে ঠকানো যায় না, বা তাকে চট করে অপমানিত করা যায় না। কারণ যারই চাহিদা আছে, লোভ আছে, মোহ আছে, তাকে তো চট করে ফাঁদে ফেলা যায়, কিন্তু রেডি হয়ে আছেন ফাঁদে পড়ার জন্য। এটা আমাদের মাথায় রাখতে হবে, যে আমরা কখনো মোহগ্রস্ত হব না। মোহগ্রস্ত একটা খুব সুন্দর সহজ উদাহরণ আমরা প্রতিনিয়ত দেখছি। ছেলেমেয়েরা প্রেমে পড়ছে, প্রেমে পড়ে কি হচ্ছে? প্রেম করছে ঠিক আছে, বাড়িতে মত দিল না, বা মেয়েটি বললো না তোমার সঙ্গে হবে না, ছেলেটি গিয়ে সুইসাইড করে নিল, বা ছেলেটি প্রতিবাদ করলো, মেয়েটি গিয়ে সুইসাইড করে নিল। আমাদের জীবন কি অসম্ভব একটা দামি জিনিস আমরা পেয়েছি। এই জীবনকে সুন্দরভাবে কাটাতে হবে, এই জীবনকে সফল করতে হবে, কিন্তু আমরা কি করলাম? সামান্য একটা ঘটনা এত বেশি বিচলিত হয়ে পড়লাম যে আর বেঁচে থেকে লাভ নাই। অথচ আমি ছাড়া পৃথিবীর সবাই কিন্তু বেঁচে আছে, আমার থেকে অনেক কঠিন পরিস্থিতিতেও বেঁচে আছে। এই যে কাম ক্রোধ, কাম ক্রোধ লোভ, লোভটা মাঝে বাদ গেল, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, লোভ মোহ কাছাকাছি আসছে, কাম ক্রোধ লোভ মোহ। এবং এই যে জায়গাগুলোতে আমাদের মানসিক গঠন যদি ঠিক না থাকে, আজকাল কিন্তু বাবা মায়েরা ছেলে মেয়েদের মানসিক গঠনের দিকে একদম নজর দেন না। আমাদের কাছে তো প্রায় বাবা মায়েরা আসেন বা ফোন করেন, আমার ছেলে খুব চঞ্চল, ওকে একটু মেডিটেশন করানো দরকার, ওকে মেডিটেশন করাতে হবে, মেডিটেশন দরকার। আমি ঠিক আছে আসবেন। এমনকি বাবা মায়েরা পরিষ্কার বলেন ওরা শুধু মেডিটেশন করবে, আর কিছু করবে না। আমি বাহ, তো খুব ভালো। তাহলে আপনি এক কাজ করুন, ছেলেকে লেখাপড়া এখন শেখানো বন্ধ করে দিন, ওকে একদম এম এ তে বসিয়ে দেবেন, এম এ বসে বিএড করে নেবে, স্কুল সার্ভিস দিলে চাকরি পেয়ে যাবে। না এম এ কি করে পড়বে? ওকে তো স্কুলে পড়তে হবে, ও তখন 5-এ পড়ে সবে। আমি তোর 5-এ পড়ে তো অসুবিধা কি আছে? ধ্যান মেডিটেশন শুরুতেই হয় না, করা যায় না,
তার জন্য নিজের শরীর মনকে তৈরি করতে হয়, ধীরে ধীরে এগোতে হয়। কিন্তু এটা যদি মানুষ না জানে, না বোঝে, মোহগ্রস্ত হয়ে যায় যে একটু মেডিটেশন করলেই হয়ে যাবে। আমি একজনের কথা জানি, এক ভদ্রমহিলা, তার ছেলে এরকম ওই মেডিটেশন করানোর জন্য ব্যস্ত। তো এক জায়গায় মেডিটেশন এরকম করেছিল। তো বাচ্চা ছেলে করতে পারে না, চঞ্চল, চোখ খুলে ফেলছে, হচ্ছে ভয় দেখিয়ে জোর করে ওকে চোখ খুলবি না, তবে ছেলেটির মাথাটা নষ্ট হয়ে যায়, মানে বিকৃত মস্তিষ্ক হয়ে যায়। এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, এগুলো আমাদের জীবনকে বিপন্ন করে দিচ্ছে। ছেলে চঞ্চল, ঠিক আছে, আপনারা কখনো দেখেছেন 20-25 বছরের ছেলে চঞ্চল বলে বাবা মা খুব চিন্তায়? একটু বয়স হলে বাড়লে কমে যাবে, আমাদের দেখতে হবে যেন কোনো ক্ষতি না করে ফেলে, যতটা সম্ভব আটকানোর চেষ্টা করতে হবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মদ মানে মেতে যাওয়া, কোনো কিছুতে খুব বেশি উন্নত হয়, হঠাৎ করে কিছু হলে একদম খুব লাফালাফি, ঝাপাঝাপি, এগুলো আমাদের শত্রু। ষড়রিপু, এগুলোকে এক কথায় বলা হয় ষড়রিপু, 6টা শত্রু। মাৎসর্য মানে ঈর্ষা, আমাদের মনে ঈর্ষা সবসময় আছে, খুব বাজে জিনিস। ওর কেন এত উন্নতি হলো? সেই একটা গল্প আছে, আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন, হ্যাঁ, যে মানে 2 ভাই ভীষণ রেষারেষি, বন্ধু বন্ধু রেষারেষি একরকম, ভাই ভাই রেষারেষি আবার আরো মারাত্মক। পাশাপাশি বাড়ি, দুজনের মধ্যে রেষারেষি চলছে। এই করতে করতে কোনোভাবে একজন মানে পুজো টুজো করতো, করে ঈশ্বর লাভ হয়েছে, ঈশ্বর এসে বলছে বলো কি চাও, কি চাস বল। বলছে ঠিক আছে, আমাকে এই দাও, কিন্তু সমান একটা শর্ত আছে। মানে ঈশ্বর যিনি এসছেন, গল্প এরকমই শিক্ষামূলক গল্প, একটা শর্ত আছে, তুই যা যা পাবি, যতটা পাবি, তোর ভাই কিন্তু তার দ্বিগুণ পাবে। সেই বুঝে বল, ও আমি যা পাবো, আমার যা হবে, তাহলে ভাই দ্বিগুণ পাবে, ঠিক আছে। লাইফস্টাইল আমাদের কিন্তু হিংসা, ঈর্ষা, এগুলো ভীষণ বেড়ে যাচ্ছে মারাত্মক ভাবে। আপনারা দেখছেন এই যে যুদ্ধ চলছে, একটু ঠান্ডা মাথায় ভাবলে বোঝা যায় যুদ্ধ একদিন থামবে, সেটা আজ হোক, কাল হোক, 6 মাস পর হোক, 1 বছর পরে হোক। কি প্রচন্ড ধ্বংস ক্ষতি হয়ে যাচ্ছে, লাভ কিন্তু কারো হচ্ছে না। তারা কাজ করো, আমার বাড়ির চারদিকে একটা 3 ফুট ঘেরা মাটি কেটে দাও, মানে একটা খালের মতো করে দাও আমার বাড়ির চারদিকে 3 ফুট, তাহলে ওর 6 ফুট হবে তো? বলছে হ্যাঁ, ঠিক আছে, করে দাও। আমার তো 2টো ছেলে আছে, একটা ছেলেকে তুমি নিয়ে নাও, তাহলে ওই 2 ছেলে আছে, দুটোই চলে যাবে, দুটোই মারা যাবে, লাভ হলো। আমার একটা ছেলে যায়, যা ক্ষতি নেই। আমার একটা চোখ অন্ধ করে দাও, তাহলে ভাইয়ের 2টো চোখই অন্ধ হয়ে যাবে। ভেবে দেখুন, এইভাবে আমরা ধরে নিচ্ছি গল্পে হলো, হওয়ার পর কি হলো? ক্ষতি যা হওয়ার হলো। কিন্তু আমার লাভটা কোথায় হলো? না, ওর ক্ষতি করে। আমরা অন্যের ক্ষতি করে লাভের চিন্তা কেন করব? আর যদি করি, এটা আমরা ভাবছি না, আজকে আমি ওর ক্ষতির চিন্তা করছি, কালকে ও আমার ক্ষতির চিন্তা করবে গভীরভাবে, বেশ সুন্দরভাবে মন দিয়ে প্ল্যান করে গুছিয়ে, তখন কি হবে? লাইফস্টাইল, আমার এখনকার লাইফস্টাইল হচ্ছে আমার ভবিষ্যৎ। আমি ভবিষ্যতে কেমন থাকবো, লাইফস্টাইলের উপর নির্ভর করছে। এগুলো তো আমি ব্যক্তি সম্পর্ক এগুলো নিয়ে বললাম। এবার আমি যদি আমার নিজের দিকে দেখি, আমার নিজের দিকে দেখি, এতক্ষণ অন্যের সঙ্গে তুলনা চলছিল। একটা কথা, আমরা সবাই জিততে চাই, জিততে চাই, হারতে কেউ চাই না। আর শুধু জিততে চাই না, জায়গা অনুযায়ী আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ডের মধ্যে থাকতে চাই। থার্ড হলে সেকেন্ড, সেকেন্ড হলে ফার্স্টে যেতে চাই। কেন? না, জয়ের মধ্যে একটা আনন্দ আছে, এবং জয়ের আনন্দের মেন জায়গাটা খুব মজার। আমি জিতেছি বলে আনন্দ নয়, আনন্দটা হচ্ছে আমি ওকে হারিয়েছি বলে, ওকে আমি হারিয়েছি। কিন্তু আমি বলি এই আনন্দটা প্রয়োজন নাই আমাদের জীবনে, জয়ের আনন্দটা প্রয়োজন নাই। আমি কিন্তু জিততে বারণ করছি না, খুব সূক্ষ্মভাবে ভাববেন। অনেকে বলেন যে উনি বললেন যে ফার্স্ট সেকেন্ড হওয়ার প্রয়োজন নাই, প্রয়োজন আছে। তার থেকেও বেশি প্রয়োজন একটা আছে, সেটা আমি বলছি, সেটা হচ্ছে জীবনে সফল হও। আমি ফার্স্ট হতে পারি, কিন্তু এমন হতেই পারে যে সেকেন্ড বা থার্ড হয়েছিল, বা ফোর্থ, ফিফথ হয়েছিল, দেখা গেল 10 বছর, 20 বছর পরে সে আমার অনেক উপরে আছে। এরকম গল্প, ঘটনা তো প্রচুর শোনা যায়, যে যাকে একসময় আমি হেয় করতাম, অবজ্ঞা করতাম, সে আমার অনেক উপরে চলে গেল। মানে জীবনে আমাদের সফল হতে হবে, যেটা কেউ চেষ্টা করি না, ভাবি না, খালি ভাবি ওকে হারাতে হবে, ওর তুলনায় জিততে হবে। আমার যেটা দরকার নাই,
আমার যেটা দরকার সফল হতে হবে, সাকসেস হতে হবে। এই সাকসেসের জন্য যেটা দরকার নিজেকে তৈরি করা। একটি জায়গায় যদি 5 জন পণ্ডিত ব্যক্তি থাকে, কোন এক জায়গায় 5 জন পণ্ডিত ব্যক্তি আছেন, তারা পরস্পর রোজ মিলিত হন, কথা বলেন, গল্প করেন, সেখানে আরেকজন নতুন এলো, যাতায়াত শুরু করলো। এটা একটা প্লট, একটা জায়গায়। অন্য একটা জায়গায় 6 জন মূর্খ ব্যক্তি, তারা রোজ বসে, গল্প করে, আড্ডা মারে, আজে বাজে নানা রকম অপ্রাসঙ্গিক কথা বলে, সেখানে আরেকজন এলো। তাহলে এবার বলুন তো, এখানে যেখানে 5 জন পণ্ডিত ছিল, তাদের সংখ্যা 6 মাস পরে কত হতে পারে? কমতে পারে না বাড়তে পারে? বেড়ে যাবে। বাড়তে পারে স্যার। 5-এর জায়গায় 6 জন পণ্ডিত ব্যক্তি হয়ে যাবে, বা শিক্ষিত ব্যক্তি যেটাই বলি। আর ওখানে ছিল 5 জন মূর্খ, 6 জন মূর্খ হয়ে যাবে। ওই ব্যক্তিটি যে মূর্খের দলে গেল, সে যদি ওখানে না গিয়ে এখানে আসতো, খুব স্বাভাবিকভাবে দেখুন সে নিশ্চয়ই মূর্খ হতো না বা খারাপ হতো না, ভালো হওয়ার সম্ভাবনা বাড়তো। আর এই ব্যক্তিটি যদি ওখানে যেত, তাহলে কিন্তু ও মূর্খ হয়ে যেত। সঙ্গ একটা বিরাট জিনিস, আমরা এটা অতটা ভাবি না। বিশেষ করে যারা কম বয়সী, এদের এটা ভাবার ক্ষমতাই নাই। কেন নাই? ওই সরলীন, মজা পাচ্ছি, যেখানে মজা পাচ্ছি সেখানে আমরা যাব। এটা কিন্তু সংসারের একটা সাধারণ নিয়ম। কাজে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাকে নিজেকে তৈরি করতে হবে। আজকে বেকার সমস্যা যে এত বেশি, বা নানাভাবে অনেক সমস্যা। একটা জায়গায়, মানে এটা আমি একসময় চাকরি করতাম বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, বর্ধমান কোর্টেও চাকরি করেছি। তো চাকরি ইন্টারভিউ যখন দিতে যেতাম, এটা ধরুন আজ থেকে বলছি অনেক আগের কথা, প্রায় 40-50 বছর আগের কথা। যাই হোক, আমি টাইপ শর্টেন শিখতাম। সেখানে যখন ইন্টারভিউ দিতে গেছি, দিয়ে খুব অবাক লাগতো, যেসব ছেলেমেয়েরা এসেছে ইন্টারভিউ দিতে, তাদের একটা বড় অংশ বলছে আমি অ্যাপ্লাই করেছিলাম, তখন অ্যাপ্লাই করার 6 মাস পরে হয়তো ইন্টারভিউ আসতো। তখন টাইপ শর্টেন শিখতাম, এখন ছেড়ে দিয়েছি, করি না। এলাম, ইন্টারভিউটা পেয়েছি, যখন যাই গিয়ে দেখি করি। আশ্চর্য, কেউই প্র্যাকটিস করে না। করে না, তাহলে ইন্টারভিউতে এলে কেন? আমাদের আমাদের একটা পরীক্ষা চলছে, যোগের পরীক্ষা। একটি ছেলে পরীক্ষা দিচ্ছে, মৌখিক পরীক্ষা। প্রশ্ন আমি সব আগেই বলে দিয়েছি, কি কি প্রশ্ন করবে, আমি ভালো করে পড়ে আসবো, আমি কিন্তু সব খুঁটি খুঁটি জিজ্ঞাসা করবো। আমি অবাক হয়ে গেলাম, বড় ছেলে, বছর 30 বয়স, সে বলতে পারছে না, আজে বাজে বলছে। তো আমি একসময় ধমকে বললাম, তুমি পরীক্ষা দিচ্ছ কেন? তুমি তো পড়োইনি মোটেই। পরীক্ষা দেওয়ার চিন্তা তোমার মাথায় এলো কেন? পরীক্ষা তো তোমাকে আজকে দিতেই হবে আমি বলিনি, তুমি 7 দিন পরে দিতে। যে উত্তরটা দিল জানেন, শুনলে অবাক হয়ে যাবে, যে স্যার আমি ভেবেছিলাম কোন রকম ম্যানেজ হয়ে যাবে। আমি মানে, তুই পড়োনি বলতে পারবে না ম্যানেজ হয়ে যাবে? ঠিক আছে, ম্যানেজ হয়ে যাবে, আমি তোমাকে পাস করিয়ে দিলাম। ধরো তুমি নম্বর কম পেলে, সার্টিফিকেট পেয়ে গেলে, পাস করে গেলে। কারণ আমাদের স্কুল কলেজেও তো 40%, 34% পেলেই পাস হয়ে যায়। 60%, 65% যদি সে নাও জানে, ক্ষতি নেই, পাস করে যায়। তোমাকে আমি পাস করে দিলাম, তুমি সার্টিফিকেট নিয়ে কি করবে? হ্যাঁ স্যার, সেটা চিন্তার কথা। তো আমরা সবাই ভাবছি ম্যানেজ হয়ে যাবে। এই ম্যানেজ হয়ে যাবে করতে করতে যে আমরা গর্তে ঢুকে যাচ্ছি, আমরা বুঝতেই পারছি না। ইয়াং জেনারেশন একটা বড় অংশ ওই ম্যানেজ হয়ে যাবে ভেবে বসে আছে। শুধু ওই ছেলেটি নয়, আমার শুধু ওই ছাত্রটি নয়, তারা ম্যানেজ করছে সবকিছু। ম্যানেজ করে তো হবে না, ম্যানেজে কিভাবে হবে? এই পরীক্ষা নিতে গিয়ে এরকম অনেক মজা হয়, বেশ মানে অদ্ভুত অভিজ্ঞতা হয়। মজা হয় শব্দটা বললাম, কিন্তু অদ্ভুত অভিজ্ঞতা হয়। এখানে আমি অনেকগুলো পয়েন্ট লিখেছি, কিছু কিছু মনে পড়ছে কথা বলতে বলতে, যেগুলো আমি বলে যাচ্ছি। লাইফস্টাইল আমাদের যে জিনিসটা, আমি চটপট অনেকগুলো পয়েন্ট বলে যাব, যে স্টাইল বলতে কি বোঝাচ্ছে। আমি কিছু কিছু বললাম, দেখুন এখানে আমার ফিনান্সিয়াল পলিসি কেমন, টাকা পয়সা, মানে ইকোনমিক স্টাইল, ফিনান্সিয়াল স্টাইল। মানে অনেক মানুষ দেখবেন যে টাকা পয়সা কোনো সেইভাবে গুছিয়ে রাখে না, যেমন আসছে খরচ করে যাচ্ছে, শেষকালে গিয়ে কিছু নাই। স্টাইল মানে ওই স্টাইলের জন্য, এখানে স্টাইল কথার দ্বারা মানে যে আদব কায়দা সাজগোজ এটা বোঝাচ্ছে না, তার ধরন বা ধারা বা রীতিনীতি, সেই রীতিনীতি তাকে বিপদে ফেলে দিচ্ছে।
এবং কেন ফেলছে? ওই ষড়রিপু। খরচ করে সে এনজয় করছে লাইফ। এনজয় করতে গিয়ে পরে একসময় গিয়ে নন এনজয়মেন্ট হয়ে যাচ্ছে। এখানে একটা কথা বলি, কেউ যদি খাতা পেন নিয়ে বসে থাকেন লিখে রাখবেন। ওভার এনজয়মেন্ট মানে আমাদের লাইফস্টাইলের মধ্যে একটা খুব মারাত্মক জায়গা হলো ওভার এনজয়মেন্ট। আমরা অনেক ক্ষেত্রেই ওভার এনজয়, যতটা এনজয় করা দরকার তার থেকে বেশি এনজয় করতে চাই। করতে গিয়ে আমরা কি করি? ওভার এনজয়মেন্ট অলওয়েজ, সবসময় লিড মানে লিড করে, নিয়ে যায়। ওভার এনজয়মেন্ট অলওয়েজ লিডস টু নন এনজয়মেন্ট। আমাদেরকে নন এনজয়মেন্টের দিকে নিয়ে যায়। এগুলো ভাবার আমরা সময় নাই, আমরা ভাবতে চাই না, ভাবতে রাজি না। যদি আমরা একটু ভাবি তাহলে বুঝতে পারবো ওভার এনজয়মেন্ট অলওয়েজ লিডস টু নন এনজয়মেন্ট। মানে আমাদের পরিণামে কিন্তু ক্ষতিই ডেকে আনে। আমরা একটু বুঝি না। ফিনান্সিয়াল পলিসি বললাম, সরি স্টাইল, বিহেভিয়ারাল স্টাইল, আচার আচরণগত স্টাইল। আজকাল দেখবেন বহু মানুষ অকারণে বাজে কথা বলেন, প্রয়োজন নাই তবুও। একটু পিছিয়ে যাব না কেউ। সেদিন একটি আমি সাইকেলে যাচ্ছিলাম, সাইকেলই চালাই। তো সাইকেলে যেতে একটি ছেলে, কম বয়সী ছেলে, বছর 20 হবে। মানে ওর ভুলেই, সেটা ওর যেকোনো ভাবে হোক, অন্যমনস্ক হোক, আমাকে লাগিয়ে দিল গায়ে। আমরা পাশাপাশি একই দিকে যাচ্ছি। যেতে, যেতে আমার একজন কেউ স্ট্রেস নিয়ে কিছুটা লিখলেন যে এই যেগুলো হচ্ছে স্ট্রেস একটা বড় কারণ, সেটা আমি বলছি। তো লাগিয়ে দিল, লাগাতে খুব স্বাভাবিক। আমি ডিসব্যালেন্স হয়ে গেলাম। ছেলেটা যে জিনিসটা করলো ভাবা যায় না। কাকু, কাকু আমার খুব অন্যায় হয়ে গেছে। আমার দোষ, আপনার কোনো দোষ নেই। বলে ছেলেটি সাইকেল থেকে নেমে আমাকে ভালো করে ধরল, তুলল। ব্যাস, ব্যাপারটা মিটে গেল। কিন্তু ও যদি ওখানে মেজাজ করতে থাকতো, আপনি দেখে চালান না, এই করেন না, তাহলে আমিও উত্তেজিত হয়ে কিছু কথা বলতাম। একটা তর্ক বিতর্ক হতো। এবং এরকম হতে, হতে অনেক ক্ষেত্রে বহু জায়গায় আমরা দেখেছি কষে এক চড় মেরে দিল। এরকম জাতীয় হয়ে যায়। একটু পিছিয়ে গেলে না জিনিসগুলো মিটে যায়। কিন্তু আমরা পিছবো না। বিহেভিয়ার, বিহেভিয়ার, বউ শাশুড়ি, পিতা পুত্র, স্বামী স্ত্রী, এর মধ্যে লড়াই চলছে। আমি একটা জায়গায় পড়ছিলাম, বলছে যে যে স্বামী স্ত্রী মানে কাপল, তারা যে অসুস্থ হয়, খুব মন দিয়ে শুনবেন। আমি যে স্টাইলের কথা বলছি, লাইফস্টাইলের কথা বলছি, এখানে আরেকটা শব্দ আছে যেটা এখন আসেনি, লাইফস্টাইল ডিজিজ। মানে আমার স্টাইল, যেভাবে আমি জীবন কাটাচ্ছি, আমার বহু রোগকে ডেকে আনছে, আমন্ত্রণ জানাচ্ছে, লাইফস্টাইল ডিজিজ। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যে ঝগড়া, টানাপোড়েন, স্ট্রেস, এটা উভয়কেই রোগগ্রস্ত করছে এবং সংসারের ছেলে মেয়েদেরও রোগগ্রস্ত করছে। বা তাদের বয়স যদি কম থাকে তাদের বাবা মাকেও রোগগ্রস্ত করছে। পাচ্ছে না কিন্তু কেউ কিচ্ছু, কোনো লাভ পাচ্ছে না, কিন্তু করছে আমরা ছাড়বো না। এবং আমাদের সবারই একটা অহংকার যে আমাকে কেন বলবে, বলেছে তো কি হয়েছে। মানে আমি আমার নিজের জীবনে যেটা বুঝেছি, এরকম বহু ঘটনা আছে, মানে কথা বলতে বলতে মাঝে মধ্যে বলবো। তো এগুলো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। বিহেভিয়ার, আচার আচরণের ক্ষেত্রে আমাদের সবসময় অনেক সাবমিসিভ হওয়া দরকার। আমরা এগুলো খেয়াল করছি না এবং যত দিন যাচ্ছে আমরা তত অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছি। আমাদের এক ছাত্র, বয়সে আমার থেকে বড়, তিনি একটা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়েছেন, একজন সন্ন্যাসী। তার সঙ্গে একজন খুব নামকরা ব্যক্তি মহিলা সাক্ষাৎকার একটা হচ্ছে। জিজ্ঞাসা করছেন যে বর্তমান যুগে আমরা দেখছি যে সমস্ত দিক দিয়ে মানসিক ভীষণ একটা অবনতি হচ্ছে। এই মানসিক অবনতি, এটা নিয়ে হয়তো আমি ভবিষ্যতে অন্য কোনো একটা এরকম অনুষ্ঠান করব। মানসিক অবনতি হচ্ছে এবং বলছেন যে আমাদের সময়, ভদ্রমহিলার বয়স 60-এর মতো কি তার বেশি হবে, আমাদের স্টুডেন্ট লাইফে মোটামুটি 10 to 20% স্টুডেন্ট ছিল মেন্টালি ডিস্টার্ব বা নানা অসুবিধা, কিন্তু এটা এখন বেড়ে প্রায় 50% হয়ে গেছে। এর কি কারণ? এর থেকে বাঁচার উপায় কি? তো সাধু ভদ্রলোক না, সন্ন্যাসী ভদ্রলোক খুব সুন্দর পরিষ্কার ভাবে বললেন, এত পরিষ্কার কথা কেউ বলে না। উনি বলছেন এর থেকে বাঁচার উপায় একটাই, সেটা হচ্ছে যোগ। বাঁচার উপর একটাই, সেটা হলো যোগ। যোগই পারে একমাত্র বাঁচাতে। মানে আমি, আপনারা জানেন যে আমি যোগ চর্চা করি, যোগ নিয়েই থাকি। যোগের নানা প্রোগ্রামে সবসময় ব্যস্ত বা যোগের বিভিন্ন কোর্স পরিচালনা করছি। তো যোগ নিয়ে আমি বিভিন্ন জায়গায় অনেক ঘুরেছি, গেছি, দেখেছি।
সত্যি যোগই পারে একমাত্র আমাদের বাঁচাতে। এবং এই যে আজকাল মানবিকতা এত নেমে যাচ্ছে, যদি আমরা যোগ চর্চাকে ঠিক যোগের মতো করে করি, যেভাবে আমাদের শাস্ত্রে বলা হয়েছে, দেখবেন আমার পোস্টটাতে একটা লিখেছি এক জায়গায় যে শাস্ত্রীয় পথ নির্দেশ। আমাদের শ্রীমদ ভগবত গীতা, পাতঞ্জল যোগ দর্শন, ঘেন সংহিতা, হঠযোগ প্রদীপিকা, এইসব যে যোগ শাস্ত্রগুলো, সেখানে বহু সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলা আছে, যার মাধ্যমে কি আমরা অনেক কিছু জানতে পারি, শিখতে পারি, বুঝতে পারি, জীবনকে সুন্দরভাবে চালাতে পারি। কিন্তু পারবো না, কেননা আমরা ওগুলো করবো না। কেন করবো না? আমাদের সময় নেই। সময় কোথায় যাচ্ছে? এনজয় করতে সময় চলে যাচ্ছে। আমরা ওগুলো করবো না। তো বিহেভিয়ার যেটা বলছিলাম, যে এই জায়গাটা আমাদের কিন্তু অনেক পরিবর্তন দরকার। এই পরিবর্তনের ব্যাপারে খুব মনে পড়ে একটা ঘটনা। আমাদের এখানে শিখতে আসতেন স্বামী-স্ত্রী। দুজনেই এডিএম র‍্যাংকের অফিসার, দুজনেই। বর্ধমানের কাছাকাছি পোস্টিং। অ্যা এখানে বর্ধমানেই থাকতেন। গাড়ি করে আসতেন, ক্লাস করে আবার চলে যেতেন। তো ভদ্রলোক একদিন আমাকে বলছেন যে, "একটা কথা বলি, আমার স্ত্রীর না ভীষণ রাগ, জানেন?" একটু আলাদাভাবে আড়ালে বলছেন আমাকে। "ওকে একটু বোঝাবেন না, রাগটা যেন কমায়, আমার খুব কষ্ট হয়।" ভদ্রলোককে দেখলাম এমনি শারীরিকভাবে একটু দুর্বল, রোগা। যেটা আমি বলছিলাম যে স্বামী-স্ত্রীর মধ্যে লড়াই, বিহেভিয়ার এটা সম্বন্ধে। তাই আমি ভদ্রমহিলাকে একটু নানা কায়দা করে বললাম, রাগারাগি করেন নাকি?" "হ্যাঁ, রাগারাগি তো করতেই হয়।" মানে করতেই হয়, মানে করতেই হয় কেন? অফিসে রাগারাগি করি, বাড়িতে করি। হ্যাঁ, মানে কি, কেউ কিছু জানে না, কিছু বোঝে না। আচ্ছা, আমি সব জেনে বুঝে কতদিন থাকবো পৃথিবীতে? আমি না হয় মানলাম আমি সব জানি বুঝি। তোমার তো বয়স ৬০ হয়ে গেলে অফিস থেকে আর থাকতে দেবে না। তারপরে যে লোকগুলো আসবে তারা তো দিব্যি চালাবে। তো তোমার মাথায় এটা কি করে এলো যে আমি সব জানি বুঝি? এটাও আমাদের রাগের একটা বড় কারণ, বিহেভিয়ারাল মিসবিহেভিয়ার এর একটা বড় কারণ। আমি সব জানি বুঝি। ভদ্রমহিলা বলছেন, জানেন, অফিসে এই যে সাবঅর্ডিনেট স্টাফ গুলো, মানে কোনো জ্ঞান নেই, কিছু বোঝে না। আজে বাজে ভুল করে। তাই বলে কিচ্ছু মনে করবেন না, একটা কথা বলি। ওরা কিন্তু আজে বাজে ভুল করে বলে আপনার নিচে আছে। না হলে তো ওরা আপনার সমান, সমান থাকতো। যাই হোক, আমি নানাভাবে একটু বোঝানোর চেষ্টা করলাম উনাকে। কিছুটা বুঝলেন হয়তো। ভদ্রলোকও মাঝে, মাঝে বলতেন, আমিও বলতাম, বোঝাতাম। তো এই যে জায়গাটা বিহেভিয়ার, এবং দেখুন আরো অনেক কিছু। এই যে বিহেভিয়ার এর মধ্যে একটা হচ্ছে রেসপেক্ট। আজকাল আমরা মানুষকে রেসপেক্ট করছি না। মানে এই রেসপেক্ট শব্দের মধ্যে একটা খুব মজার জায়গা আছে। আমি এর মধ্যেই একটা বইতে একটা একটা ভিডিওতে শুনছিলাম। বলছে রেসপেক্ট রেসপেক্ট ইউর বডি। নারায়ণবাবু, আপনার সাউন্ডটা অফ করে দিন। নারায়ণবাবু, সাউন্ড অফ করুন। রেসপেক্ট ইউর বডি। দেখুন কথাটা শুনতে অবাক না? আমার বডিকে রেসপেক্ট করবো মানে শ্রদ্ধা করবো? নিজেকে প্রণাম করবো? না, বডি কি বলছে সেটাকে গুরুত্ব দাও। মানে শরীর যদি বলে আজ আমার খুব মাথা ধরেছে, ঠিক আছে, কেন মাথা ধরলো খুঁজে বের করো। কিংবা এমন যদি হয় আমার হাঁটুতে ব্যথা, কেন ব্যথা হচ্ছে? তুমি কোনো ব্যায়াম করো না, বা চুপচাপ বসে থাকো, কিংবা শরীরে ওজন বেশি হয়ে গেছে, এই জায়গাগুলো খেয়াল করো। খেয়াল করে নিজেকে সংশোধন করো। রেসপেক্ট ইউর বডি। দেখুন কি অদ্ভুত কথা। যারা লিখছেন এটা লিখে রাখুন। এবং আমরা এই যে এত রোগ বেড়ে যাচ্ছে, লাইফস্টাইল ডিজিজ যেটা একটু আগে বলছিলাম, এই রোগ বেড়ে যাওয়ার একটা বড় কারণ আমরা আমাদের বডি অ্যান্ড মাইন্ডকে রেসপেক্ট করি না। আমরা কোনো কেয়ার করি না। অত শরীরের দিকে তাকালে হয় না। অনেকে তো বলেন, অত শরীরের কথা ভাবলে হবে না। মনের দিকে তো ভাবেই না। শরীরের কথা তবু ভাবে, মনের কথা কেউ ভাবে না। আমাদের এরকম একটি ক্লাসে এক ছাত্রী ভারী সুন্দর কথা বলেছিলেন। বলছে, "স্যার, মনের কথা কেউ কেন ভাবে না জানেন? আসল কারণটা?" "আসল কারণ তুমি কি করে জানলে?" "হ্যাঁ স্যার, একটা কারণ আছে। শরীরের যেখানে যাই হোক, তার একটা এক্সটার্নাল এক্সপোজার আছে। আপনার খুব ব্যথা করছে, আপনি খুঁড়িয়ে, খুঁড়িয়ে হাঁটবেন। লোকেও জিজ্ঞাসা করবে, আপনারও কষ্ট হবে। কিংবা আপনি দেখতে পাচ্ছেন যে আমার হাঁটুটা ফুলে গেছে। কিংবা আপনার ডায়াবেটিস হয়েছে, বা হার্টে কিছু অসুবিধা হচ্ছে, ব্যথা হচ্ছে, তার একটা ফিলিং আছে। কিন্তু মনে যখন কিছু হচ্ছে, যেহেতু মনটাকে আপনি কোনোভাবেই দেখতে পারেন না, বা কোনোভাবেই সেটাকে অনুভব করতে পারেন না, আপনি
বুকে ব্যথা হলে অনুভব করতে পারছেন যে ওখানে একটা ব্যথা হচ্ছে। যার জন্য মনকে আমরা কেউ কোনো হিসেবের মধ্যেই কখনো আনি না। আমি হ্যাঁ, কথা তো ভালো বলেছে, ঠিক বলেছে। মনকে আমরা দেখতে পাই না, বুঝতে পারি না। এবং বাচ্চাদের ক্ষেত্রেও আমরা যে মানসিক পীড়ন করি অনেক সময় বাচ্চাদের, পড়াশোনা বা শাসনের ব্যাপারে, সেক্ষেত্রে আমরা বাচ্চার মনটাকে দেখতে পাচ্ছি না। সেইজন্য আমরা ভাবছি যে ওর উপর যেমন যা খুশি করি সবই ঠিক হবে। যোগ চর্চা প্রসঙ্গে বলি, বাচ্চাদের বহু জায়গায় যোগাসন শেখানো হয়, বড়রাও শেখেন। বাচ্চাদের আমি দেখেছি অনেক জায়গায় না বেশ মারধর করা হয় যোগ শেখানোর জন্য। এমনকি জোর করে চাপ দিয়ে আমাদের এক ছাত্রী দাদী বলছেন, "স্যার আমার মেয়ে যেখানে শেখে, ওখানে ৯-১০ বছরের ছেলেমেয়েদের শীর্ষাসন, সর্বাঙ্গাসন সব করাচ্ছে।" আমি একদিন গিয়ে বললাম, "এগুলো করাচ্ছেন কেন? এগুলো করাতে নেই।" ভদ্রলোক আমাকে ধমকে দিলেন। লাইফস্টাইল মানে যারা শেখাচ্ছেন তারাও বলছেন, "আমরা শিখবো না, আমরা জেনে শেখাবো।" এই যে জেনে শেখাবো শব্দটা বললাম, আমি আবারও বলি যারা খাতা পেন নিয়ে বসেছেন একটু, একটু লিখে রাখবেন, অনেক সুবিধা হবে। আমরা কি করি? যোগ জানি, সবাই জানে যোগ। এটাকে পদ্মাসন বলে, এটাকে বজ্রাসন বলে, এটাকে অনুলোম বিলোম প্রাণায়াম বলে। সবাই জানে, আমরা সবাই জানি। কিন্তু আমরা যোগ কখনো শিখিনি। দুটোর মধ্যে তফাৎ কি? লাইফস্টাইল প্রসঙ্গে বলছি, মানে আমরা নানা দিকে খুব অবজ্ঞা প্রদর্শন করছি। আমি লাইফস্টাইলে আমি বলছি আমি তো সব জানি। আমি আবার শিখবো কি? একটা ছেলে বা মেয়ে, একটা ছেলেই ধরুন রাস্তায় দাঁড়িয়ে মাঠে বন্ধুদের রাস্তায় বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছে। ক্রিকেট খেলছে, সে খেলা জানে। কিন্তু ছেলে যখন একটু বড় হলো, ১৭-১৮ বছর বয়স হলো, বাবা-মা পাঠিয়ে দিল কোচিং সেন্টারে। কি জন্যে? খেলা শেখার জন্য। তাহলে পাঠালো কেন? ও তো খেলা জানতো এতদিন। তাহলে পাঠালো কেন শেখার জন্য? শিখতে গেল। ঠিক কিভাবে ব্যাট ধরতে হবে, কিভাবে মারতে হবে, কিভাবে মারতে নেই, ড্রেস কেমন হবে, দাঁড়ানোর পজিশন কিরকম হবে, স্ট্রেট ব্যাটিং কাকে বলে, এইভাবে নানা রকম সবকিছু তাকে শেখাবে। তো যোগের ক্ষেত্রে আমরা এরকম শিখতে চাই না অনেকেই। অনেকেই শিখতে চান না। আমার কাছে আজকেও সকালের দিকে এক ভদ্রলোক ফোন করেছিলেন। তার নানা রকম জটিলতা আছে। আপনি একটু বলে দিন না কি, কি করব? মানে আমি বলব আর উনি সুস্থ হয়ে যাবেন। লাইফস্টাইল ভারী অদ্ভুত জিনিস। আমরা যত সহজে হয়ে যেতে পারে সবকিছু, কোনটাতে নিজেকে উন্নত করব না। যেটা বলছিলাম, নিজেকে উন্নত করার ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক দ্বিধা, মানে অনেক কষ্ট নিজেকে উন্নত করতে গেলে। খাটতে হবে, পরিশ্রম করতে হবে, কিছু খরচ করতে হবে, টাকা-পয়সা লাগবে। আমাদের ভীষণ দ্বিধা। এখানে দেখুন অনেকগুলো স্টাইল আমি লিখেছি। যেটা স্টাইল নিয়ে বলছি আমাদের লাইফস্টাইল, এবং এই প্রত্যেকটা স্টাইল আমি কিভাবে করছি, নিজেকে কতটা পরিকল্পিতভাবে করছি তার উপর নির্ভর করবে আমি আগামী দিনে কেমন থাকবো। কমিউনিকেশন স্টাইল, দেখুন কমিউনিকেশন স্টাইল এটা তো অনেকে ভাবেনই না, সেটা আবার স্টাইলের কি আছে? যোগাযোগ। আমি মানুষজনের সঙ্গে যোগাযোগ কিভাবে রাখছি? তাদের সঙ্গে বন্ধুত্ব, আমার কয়েকজনই বন্ধু আছেন আমার বয়সী, আমার থেকে বড় ২-১ জন আছেন, যারা মাঝে মধ্যে আমাকে নানা রকম মেসেজ পাঠান, দেখি, পড়ি, খুব ভালো লাগে। আমিও পাঠাই। তাদের সঙ্গে এটা হলো কমিউনিকেশন, যোগাযোগ। মাঝে মধ্যে ফোন করে খোঁজ নেওয়া, তাদের কাছে গেলাম, দেখা হলো, বন্ধুত্ব হলো। এই জায়গাটা খুব দরকার। আমরা আজকাল এই কমিউনিকেশনটা অফ করে দিয়েছি। কেন? না, সোশ্যাল মিডিয়া এসে গেছে। আমরা ওইখানেই সব আনন্দ পেয়ে যাচ্ছি। আমরা এগুলো করছি না। করছি না, তার ফলে আমরা সকলেই ভুগছি। এই কমিউনিকেশন কিন্তু ভীষণ দরকারি জিনিস। আমি যদি জীবনে উন্নতি করতে চাই, আমার ভবিষ্যৎ গঠন করতে চাই, তাহলে এই কমিউনিকেশন এর দিকে আমাকে কিন্তু খুব নজর রাখতে হবে। সকলের সঙ্গে ঠিকমতো সুন্দর ব্যবহার, ভালোভাবে থাকা, যোগাযোগ রাখা, কমিউনিকেশন করা। আমরা সাধারণভাবে দেখবেন অনেক সময় বলি, এটা অনেকেই বলে, আমিও শুনেছি আমার বাড়িতেও কখনো, কখনো কেউ বলে, "ওর সঙ্গে আমার কোনো দরকার নেই। আমি ব যাব না, করব না, বলব না, যা হয় হবে।" অনেক বন্ধু-বান্ধবকেও বলতে শুনেছি। তা আমি অনেক ক্ষেত্রে বলি যে, "তুমি যাকে কখনো দরকার নেই ভাবছো, ভবিষ্যতে এমন একটা সময় আসবে, এমন একটা দরকার হবে যেটা একমাত্র ওই পারবে, আর কেউ পারবে না তোমাকে সাহায্য করতে।" এরকম কিন্তু হয়ে যাবে, আমাদের জীবনে হতেই পারে। কাজেই কাউকে দরকার নেই এরকম ভাবার আমাদের মানে অনুচিত চিন্তাভাবনা। এটা ঠিক না। সে যেই হোক, সে ধনী, দরিদ্র, আমাদের বন্ধু, পাড়া প্রতিবেশী, অ্যা একটু আর্থিক দরিদ্র, সকলকেই দরকার। সবাইকে আমাদের দরকার। কমিউনিকেশন এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস।
এবং আরো কিছু ব্যাপার আমরা এই স্টাইলের মধ্যে, যেমন ধরুন কথা শোনা, মানে আমি অনেকে লিখেছি তার মধ্যে যেগুলো মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বলছি। কথা শোনা আমরা কিন্তু আজকাল শুনি না। কেউ কিছু বলছে, আমি মোবাইল দেখছি, আরে বলো না শুনছি। কারো পক্ষে কখনো দুটো দিকে অ্যাটেনশন একভাবে দেওয়া সম্ভব না। যেটা একটু আগে কমিউনিকেশনের কথা বললাম, নিজের মধ্যে যোগাযোগ ঠিক রাখা, এক্ষেত্রে এটা একটা খুব বড় বাধা। যে আমি মোবাইল দেখতে দেখতে কথা বলছি, এটা কিন্তু ঠিক না কমিউনিকেশনের ক্ষেত্রে। আমার এখানে আরেকদিন লিখেছিলাম, এটা ঠিক স্টাইলের মধ্যে আসছে না, তবুও বলি। আমরা একটা যোগ কুইজ করেছিলাম, যোগের উপরে কুইজ কন্টেস্ট, কম্পিটিশন। তো সেখানে যোগ কুইজ খুব সহজ প্রশ্ন ছিল, যোগের উপরে ভীষণ সহজ প্রশ্ন। কিছু কিছু প্রশ্ন অবশ্যই ছিল যে একটু ভালো পড়াশোনা না থাকলে উত্তর দিতে পারবে না, কিন্তু বহু প্রশ্ন ছিল যারা আসন করে, সাধারণ আসন প্রাণায়াম করে, তারা সবাই উত্তর দিতে পারবে। তো প্রথমে দেখলাম আমরা মাত্র 100 জন অংশ নিল। আমার খুব অবাক লাগলো। মানে এগিয়ে যাওয়ার মানসিকতা আমাদের মধ্যে ভীষণ কমে যাচ্ছে। এবং একদিকে যেমন আমরা লোভে পড়ছি, মোহতে পড়ছি, আবার আরেকদিকে পাশাপাশি যদি আমি না পারি, যদি লোকে কিছু বলে, যদি কিছু হয়। বুলা, আপনার ভিডিওটা অফ করুন। বুলা, ভিডিও অফ করুন। যদি লোকে কিছু মনে করে। তো ওই কম্পিটিশনে মাত্র 100 জন। ওটা কোনো আলাদা গ্রুপ করা হয়নি। আমাদের 5-6টা গ্রুপে মানে আমি পোস্ট দিচ্ছিলাম বা সেইভাবে হচ্ছিল। তো হয়ে শেষ পর্যন্ত আমাদের যেদিন কম্পিটিশনটা ছিল প্রায় 400 জন হলো। 400 জন হওয়ার পর তারপর আমরা আবার সময়টা একটু বাড়ালাম, এই সময়ের মধ্যে জমা দেওয়া যাবে। তাদের বেড়ে শেষ পর্যন্ত 500 পেরিয়ে গেছিল। এটা আমার কাছে শেষ পর্যন্ত জিনিসটা খুবই ভালো লেগেছিল। তবে ওইখানে যে জিনিসটা আমি করেছিলাম, এই ধরনের কম্পিটিশন বা কুইজ, আমার মনে হয় এর আগে কোথাও হয়নি, কেউ করেনি। কোনো প্রাইজ আমি কাউকে দিইনি মানে প্রাইজ দেওয়া হবে না আগেই বলা ছিল, জানানো ছিল। তাহলে দেখুন, আমাদের যে লাইফস্টাইল বলছি, যেখানে আমার কিছু হারাবার নাই, মানে আমি প্রাইজ পাবো না, ও পেয়ে যাবে, এই ভয়টা নাই। প্রাইজে কোনো ব্যাপারই নাই, কাজে ওখানে কোনো টেনশন নাই। আমি পারলে পারলাম, না পারলে পারলাম না, কোনো প্রাইজ ছিল না। আবার ওই কুইজ করার ইচ্ছা আমার মাঝে মধ্যে হয়, ওটা করলেও কিন্তু কোনো প্রাইজ থাকবে না। এটার উদ্দেশ্য হচ্ছে যোগে আগ্রহ বাড়ানো। আমরা যোগ চর্চা অনেকেই করছি, কিন্তু যোগ অভ্যাস করছি, কিন্তু যোগ কালচারটা করছি না। আচ্ছা, একটু বুলা যিনি আছেন ওনাকে একটু রিমুভ করে দিন, কারণ উনি ভিডিওটা অফ করতে পারছেন না মনে হয়, অফ করছেন না। আমি কয়েকবারই বললাম, ওনাকে একটু রিমুভ করে দিন। আপনারা ভিডিও অন করবেন না, ভিডিও সাউন্ড অন করবেন না। নিচের একদম বাঁ দিকেটা টিপলে অফ হয়ে যাবে। একটু সিরিয়াস হবেন, যারা বাড়িতে একটু জেনে নেবেন কিভাবে কি হচ্ছে। হ্যাঁ, নাহলে বলা। রিলেশনশিপ নিয়ে আমি একটু আগে বললাম, মানে দেখুন, আজকে আমি যেটা বলছি এটা আপনারা ধরে নিন একটা খুব বড় চ্যাপ্টার আপনাদের সামনে আমি একটুখানি তুলে ধরার চেষ্টা করছি। আমাদের লাইফস্টাইল, আমরা যেখানে যা যা করছি সারাদিনে, সব জায়গায় যদি একটু চিন্তা ভাবনা করে পরিকল্পিত ভাবে করি, আমাদের ভবিষ্যৎটা অনেক ভালো হতে পারে। আমরা এইভাবে ভাবি না কেন না, আমাদের খুব ভাবায় না। আমাদের নম্বর পেতে হবে, টাকা পেতে হবে, মান সম্মান বাড়াতে হবে, কিন্তু মানুষ হতে হবে তো কেউ বলছে না। ভবিষ্যৎ গঠনের জন্য কেউ সেইভাবে বলছে না। এবার দেখুন, এখানে একটা আরো কয়েকটা লিখেছি আমি। অপোজিং স্টাইল, মানে আমি যখন কাউকে প্রতিবাদ করছি, সে প্রতিবাদও কিন্তু অনেক সুন্দরভাবে করা যায়। এই দেখো, তুমি যেটা বলছো এটা কিন্তু ঠিক না, পরিষ্কার ভাবে বলা যায়। কিন্তু তা না করে আমরা সামনে কি বলি, কি আজে বাজে যাতে বলছো, হ্যাঁ জানো না কিছু, চুপ করে থাকো না, বলা কি দরকার। এটা কিন্তু বাড়ছে। এবং ওই যে ভদ্রমহিলার কথা বললাম একটু আগে, ভদ্রমহিলা বলেছিলেন যে ঠিক আছে আমি নয় রাগ কমালাম, কিন্তু ওরা কি ভালো হয়ে যাবে? ওরা কি ঠিকমতো করবে? হ্যাঁ করবে। আপনি যদি রাগ কমিয়ে দেন, ওদের সঙ্গে রাগারাগি না করেন, রাগারাগি করলে কি হয়, সাবঅর্ডিনেটটা পাজলড হয়ে যায়, ঘাবড়ে যায়। সেটা বাচ্চাদের ক্ষেত্রে হয়, ঘাবড়ে গিয়ে তারা ভুল বেশি করবে। আমি যদি বদলে যাই, তাহলে আমার সারাউন্ডিং আস্তে আস্তে বদলে যাবে। আমি কবিতা লিখি মাঝে মধ্যে, পারলে সামনে বুধবারে 2-1 কবিতা শোনাবো।
এখন ঠিক হাতের কাছে নেই বইটা। সেখানে একটা জায়গায় লেখা আছে, খুব মন দিয়ে শুনবেন, যদি পারেন কেউ লিখেও নিতে পারেন। এই পৃথিবীটা সুন্দর। মানে এই যে ক্লাসটা বা টপিকটা আমি বেছেছি, আমার মনে হচ্ছে যে এই জায়গাটা ভীষণ অবহেলিত, কেউ খেয়াল করেন না। আপনাদের একটা কথা বলে দিই, এখানে আমাদের আজকে যে ক্লাস হলো, এটা যারা করতে পারলেন না আজকে ক্লাস, এটা রেকর্ডিং এই গ্রুপে দেওয়া হবে, একটু সময় লাগবে কদিন। হ্যাঁ, কদিন পরে হয়তো 8 তারিখের আগে পারলে দেবো, বা 8 তারিখের পরে গ্রুপের রেকর্ডিং পেয়ে যাবেন। যারা এই যে আমাদের যে গ্রুপটা করা হয়েছে, সেই মাই লাইফস্টাইল মাই ফিউচার, সেখানে পেয়ে যাবেন। প্রতিবাদের ক্ষেত্রে আমরা খুব ওভার অ্যাক্টিভ। কোনো ক্ষেত্রে ধরুন, যেমন দেখবেন আজকাল হোয়াটসঅ্যাপে একটা খুব অদ্ভুত জিনিস হয়। কেউ যদি এমন কিছু একটা পোস্ট দিল যেটা আপত্তিজনক, যেকোনো ভাবে হোক আপত্তিজনক, সঙ্গে সঙ্গে একদম পোস্টের উপর পোস্ট, অ্যাডমিন একে রিমুভ করো, এটা কি হচ্ছে, এটা এসব পোস্ট করার জায়গা নয়, সবাই পোস্ট করতে শুরু করলো। এরকম পোস্ট আমার নজরে যদি আসে, আসার সঙ্গে সঙ্গে আমি যেটা করি, এটা আপনারা জেনে রাখুন, এটা করবেন, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে ফোন করি, কারণ ওনার ফোন তো ওখানে আছে, যে আপনি দেখুন একটা পোস্ট করেছেন, মনে হয় একটা ভুল করে চলে এসছে, ওটা ডিলিট করুন শিগগিরই। ব্যাস, ডিলিট করে দিলে ঝামেলা মিটে গেল। কিন্তু আমরা তো ঝামেলা মেটাতে চাইছি না, আমি তো ঝামেলা পাকাতে চাইছি, ওই লোকটা সাধ্য করতে চাইছি, ওর নামে আজে বাজে লিখছি। এক ভদ্রলোক লিখে ফেলেছিলেন, একটি গ্রুপে আমি ছিলাম, গ্রুপ থেকে বেরিয়ে গেলাম শেষ পর্যন্ত, ঝগড়াঝাটি বিবাদের জেরেই। সেখানে একজন শিক্ষক মারা গেছেন, তার সম্বন্ধে একটা পোস্ট দেওয়া হয়েছে, কয়েকজন তার প্রশংসা করেছেন। তো ও লিখেছে যে ভদ্রলোক, উনি শিক্ষক ভালো ছিলেন, উনি ব্যবসাটা খুব ভালো বুঝতেন। ব্যাস, সবাই লেগে গেল উনার ছাত্রদের, যা তা আজে বাজে বলতে লাগলো। হ্যাঁ, আপনি ব্যবসায়ী চেনেন, আর কেউ চেনেন না, চেনেননি। হ্যাঁ, উনার মতো লোক হয় না, জানেন উনি এই করেছিলেন, ওই করেছিলেন, সেই করেছিলেন। পোস্টের পর পোস্ট আসতে লাগলো, আরম্ভ করলো। ভদ্রলোক কিচ্ছু বলেননি, কোনো উত্তর দিচ্ছেন না, উনি সব দেখছেন নিশ্চয়ই। সেদিনটা সারাদিন গেল, প্রচুর পোস্ট পড়ে গেল, যে ওকে কেন গ্রুপ থেকে বের করে দেওয়া হচ্ছে না, রিমুভ করা হচ্ছে না। হ্যাঁ, একটা মানুষকে সম্মান করতে জানে না। তো পরদিন সকালে উনি মন্তব্য করলেন যে ব্যবসা ভালো বোঝেন বলতে আমি উনার ব্যবসায়িক বুদ্ধিটার প্রশংসা করেছিলাম, কোনো নিন্দাসূচক ভাবে বলিনি। ব্যবসায়িক বুদ্ধি। আনন্দবাজার সম্পাদক ছিলেন বাদল বসু একসময়। তিনি যখন মারা গেলেন, মারা যাওয়ার পর বরুণ সেনগুপ্ত, যিনি বর্তমান পত্রিকার সম্পাদক ছিলেন, তিনি বাদল বসু সম্বন্ধে খুব সুন্দর লিখেছিলেন, আমি সবটা লেখা পড়েছিলাম। তাতে এক জায়গায় উনি বলছেন যে বাদল বাবু ব্যবসাটা খুব ভালো বুঝতেন। ব্যবসা বোঝা মানে এটা খারাপ সেন্সে নয়, ও খুব বিজনেস মাইন্ডেড, আমরা বলি বিজনেস মাইন্ডেড নয় বলেই তো যত সমস্যা। আমরা যদি বিজনেস মানে বুঝতাম তাহলে তো ভালো হতো। তো উনি লিখলেন যে উনি যে কোনো বিষয়ে আর্থিক দিকটা খুব ভালো বুঝতেন, সেই মতো বুদ্ধি করে চলতেন। আমি ওনার প্রশংসা করেছি, কোনো নিন্দা করিনি। তারপরে আর কেউ কোনো পোস্ট দেয়নি। এই বিজনেস প্রসঙ্গে আরেকটা বলে দিই, বিজনেস শব্দটা এখানে আপনার মানে খুব সুন্দর বুঝতে পারবেন। আমাদের এনসিসির মাস্টারমশাই ছিলেন বর্ধমানের রাজ কলেজের, উমাপদ রক্ষিত। উমাপদ রক্ষিত বর্ধমানের শুলিপুকুরের ধারে বাড়ি ছিল। তো ওনার বাড়িতে আমি মাঝে মধ্যেই যেতাম। তো ওনার দেখতাম যেখানে উনি বসেন, এই যেমন আমি বসেছি, পিছনের দেয়াল, এই পিছনে একটা লেখা ছিল খুব সুন্দর। যখন যেতাম ওই লেখাটা খুব মন দিয়ে পড়তাম, মানে দেখে 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 আমার মুখস্থ হয়ে গেছে লেখাটা। ইউ হ্যাভ কাম। মনে রাখবেন, আমি লাইফস্টাইল সম্বন্ধে বলছি। লাইফস্টাইলে যদি আমরা ভেবে চিন্তে একটু চেঞ্জ আনতে পারি, অনেক সুবিধা হয়, জীবন অনেক সহজ হয়ে যায়। ওখানে লেখা, ইউ হ্যাভ কাম টু এ ম্যান অফ বিজনেস। দেখুন, ইউ হ্যাভ কাম, তুমি এসেছো টু এ ম্যান অফ বিজনেস, মানে একজন কাজের মানুষ, ম্যান অফ বিজনেস। হোয়াট ইজ বিজনেস? যদি আপনি শব্দটা ভেঙে দেখেন ইংরেজি ডিকশনারিতে বা ইটিওলজিতে, বিজনেস হচ্ছে বিজিনেস, যে মানুষটা খুব ব্যস্ত, তার কাজ ভালো বোঝে, ঠিক মতন করে, বিজিনেস থেকে বিজনেস শব্দটা আসছে। ইউ হ্যাভ কাম টু এ ম্যান অফ বিজনেস, টেক ইউর বিজনেস। তুমিও একটা বিজনেস নিয়ে এসছো, একটা কাজ নিয়ে এসেছো, টেক ইউর বিজনেস অ্যান্ড লেট হিম ডু হিজ বিজনেস। তুমি একটা কাজের মানুষের কাছে এসেছো,
তোমার কাজ নিয়ে নাও, নিয়ে তাকে তার কাজ করতে দাও, মানে তুমি এখানে বুঝতে থাকো না, তুমি চলে যাও। কত সুন্দর কথা। তো আমরা যদি এগুলো মানতে পারি, যেটা আমি প্রতিবাদ প্রসঙ্গে বলছিলাম, আমরা অকারণে করি, বা বিশেষ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে এগুলো খুব বেশি হয়, আমি দেখেছি, কোনো দরকার পড়ে না। এবং বেশি হওয়ার পিছনে কারণ হচ্ছে আমরা মেন্টালি ভীষণ ডিস্টার্ব। ওই যে সাধুর কথা বললাম, তিনি বললেন একমাত্র যোগ পারে আমাদের বাঁচাতে। যোগ পারে মানে আমি খালি কয়েকটা আসন প্রাণায়াম করলাম বেঁচে যাব নয়, যোগটাকে জীবনের ভেতরে ঢুকে নিতে হবে, মনের ভেতর ঢুকে নিতে হবে। এবং ঢুকবে কি হবে? মনের ভেতরে ঢুকবে কি হবে? যদি আমি সেইভাবে যোগ চর্চা করি। এখানে আপনাদের একটু বলে দিই, যোগাভ্যাস, যোগিক প্র্যাকটিস আর যোগিক কালচার দুটো কিন্তু আলাদা, এই দুটোকে এক ভাববেন না। হ্যাঁ বলুন। হ্যাঁ, অভ্যাস বৈরাগ্য, হ্যাঁ হ্যাঁ, ওটা হবে কি বলতে আর একটু বলুন। মানে অভ্যাস এবং বৈরাগ্য। অভ্যাস মানে প্র্যাকটিস করতে হবে, আর বৈরাগ্য মানে ত্যাগ করতে হবে আমার কুঅভ্যাস গুলোকে। হ্যাঁ, এটা তো দরকার, আমাদের খুবই দরকার। এগুলো আমাদের পাতঞ্জল যোগ দর্শনের প্রথম অধ্যায়ে 12-13 সূত্রে বলা আছে এগুলো। 12-13 নম্বর সূত্রে আছে অভ্যাস বৈরাগ্যের কথা। সেখানে বলা হচ্ছে অভ্যাস মানে রেগুলার প্র্যাকটিস, এবং বৈরাগ্য মানে ওগুলো থেকে সরে আসা, বিরাগ, বিরাগ থেকে বৈরাগ্য আসছে, নন অ্যাটাচমেন্ট। এগুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যা আছে, সেগুলো সুযোগ হলে আমি কখনো বলবো। আমাদের এই যে নানাভাবে লাইফস্টাইলে বিভিন্ন দিক আমি আলোচনা করছি, যোগাভ্যাস আর যোগ চর্চা যে শব্দ দুটো বললাম, এই শব্দ দুটো কিন্তু ভালোভাবে বোঝার প্রয়োজন আছে। আপনাদের বলি, ইতিমধ্যে কোনো প্রসঙ্গ আসেনি, আমার বলা হয়নি, যে এই যে রামকৃষ্ণ মিশনের তরফ থেকে বিদ্যা মন্দিরে এই যে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে, আমরা অনুষ্ঠানে যোগ দিয়েছি বা আমি বলে যাচ্ছি, এখানে আমাদের একটি যোগের কোর্স পরিচালিত হয়। মানে যে কোর্সটা, মানে কি বলবো, যখন শুরু হলো, গত বছর প্রথম শুরু হয় ফার্স্ট ব্যাচ, দ্বিতীয় ব্যাচ শুরু হতে যাচ্ছে। তো আমরা গত বছরে যে অষ্টাঙ্গ যোগ নিয়ে একটা সুন্দর আলোচনা হয়েছিল, দুদিনের ওয়ার্কশপ হয়েছিল, আপনারা অনেকে হয়তো তাতে অংশ নিয়েছিলেন। অষ্টাঙ্গ যোগের উপরে দুদিনের ওয়ার্কশপ ছিল। সেই ওয়ার্কশপে অনেকেই অংশ নেন, এবং যখন আমি বললাম যে আমাদের এখানে একটা কোর্স চলছে, অনেকেই তাদের যোগদানের ইচ্ছা প্রকাশ করলেন, কিন্তু তখন ওটা আমাদের মাঝ পথে, কাজে যোগদানের কোনো উপায় ছিল না। সেই কারণেই আমি মানে স্বামীজিদের বলে কথা বলে বললাম আমি প্রথমে এই ওয়ার্কশপটা করছি, মানে এই যে যেটা হচ্ছে এখন আমাদের কোর্স 1 সপ্তাহ পরেই শুরু হবে, নতুন ব্যাচ শুরু হবে। যাদের সুযোগ আছে তাতে যোগ দেবেন। 1 আর 8 এই অনুষ্ঠান হচ্ছে। 15 তারিখ হচ্ছে পয়লা বৈশাখ, সেদিন স্বাভাবিক ছুটি থাকবে, কিছু অনুষ্ঠান হবে না। 22 তারিখ থেকে শুরু হবে এরকম আমাদের ঠিক আছে, মানে প্ল্যান আছে, 22 এপ্রিল। এবার 22 এপ্রিল বুধবার, ওই সময় মনে হয় একদম ভোট মুখে এসে যাচ্ছে, বোধহয় 23-24 করে ভোট। যাই হোক, 22 তারিখে আমাদের প্রোগ্রাম আছে, এবার দরকার হলে 2-1 সপ্তাহ হয়তো পিছবে। আমাদের এই কোর্সটা 6 মাসের কোর্স, একটু বলে দিয়ে হয়তো পরে অনেকে জানতে চাইবেন। 6 মাসের কোর্স, প্রতি বুধবার ক্লাস হবে সন্ধ্যে 7:30 থেকে 9টা, এবং এখানে আপনি যোগ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। এবং যোগ সম্বন্ধে জানা যেটা, সেটা মেইনলি হচ্ছে যোগ কালচার, মানে শুধুমাত্র আসন প্রাণায়াম অভ্যাস নয়, যে কালচার বলতে গিয়ে এটা মনে এলো। এবং কোর্সটার নাম হচ্ছে যৌগিক সায়েন্স, মানে যোগ কিন্তু একটা সুন্দর সায়েন্স। এগুলো ক্লাসে নানাভাবে বলা হবে। হ্যাঁ, 14 এপ্রিল। হ্যাঁ, 14 এপ্রিল পয়লা বৈশাখ বাংলাদেশে, আমাদের এখানে পয়লা বৈশাখ একদিন পরে হয়। এবং ওই 1.5 ঘন্টা প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল সবই থাকবে। অনেকে যেটা ভাবেন যে অনলাইন ক্লাস কি শিখবো, ঠিক মতো শেখা হবে না, ভালো মতো বুঝতে পারবো না, সেটা কিন্তু মোটেই না। আমাদের ওই ক্লাসে অংশ নিয়েছেন এরকম অনেকে এখানে আছেন, তারা আমি বলতে কিছু বলতে পারি, কিন্তু তাদের সময় নষ্ট হবে। তারা সকলেই কিন্তু খুব প্লিজড এবং ওভার প্লিজড। আমাদের এটি কনভোকেশন অনুষ্ঠানের মাধ্যমে সকলকে সার্টিফিকেট দেওয়া হলো। রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে অনুষ্ঠান হলো বেলুড়ে। সেখানে সবাই এসেছিলেন। আপনারা ধরে নিতে পারেন আজকে ক্লাস থেকেই স্টার্ট হয়ে গেল। মানে এই সেন্সে বলছি, এই ক্লাসে যে বিষয় আলোচনা হচ্ছে এগুলো কোর্সের বিষয়ের মধ্যে থাকে বা থাকবে, কাজে এগুলো আমি আর রিপিট করব না।
আর আজকের ক্লাসটা এবং আগামী রবিবারের ক্লাস এই দুটোই রেকর্ডিং হবে, তারপরে রেকর্ডিং হবে না। এই দুটো রেকর্ডিং আপনারা ক্লাসেই পেয়ে যাবেন বা গ্রুপে পেয়ে যাবেন। মহারাজ জি আছেন এখন দেখছি। মহারাজ জি, আপনি যদি দুই এক কথা বলেন কিছু। ইন্দ্রেশানন্দজি রয়েছেন। হ্যাঁ, সবাইকে অনেক অনেক নমস্কার জানাই এবং ধন্যবাদ জানাই আজকের এই বিশেষ যে প্রোগ্রামটিতে জয়েন করবার জন্য। আমাদের স্যার যেটা বলছিলাম, আমি অনেকক্ষণ ধরে শুনছিলাম যে আজকের টপিকটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আমাদের, বিশেষ করে এই আধুনিক জীবনে, যে লাইফস্টাইল মডিফিকেশন, যোগের মাধ্যমে লাইফস্টাইল মডিফিকেশন করে কিভাবে সুস্থ থাকা যায়, হোলিস্টিক লিভিং যেটাকে বলছি আমরা। তো লাইফস্টাইল মডিফিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ আজকের দিনে। আমি শাস্ত্র থেকে কয়েকটি শ্লোক বলবো, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কিছু এই প্রেসক্রাইব করছেন, যেমন ডাক্তারবাবু যেমন প্রেসক্রাইব করেন না, সেরকম খুব সুন্দর প্রেসক্রাইব করছেন। তো উনি বলছেন কি, একটা শ্লোকগুলো একটু পড়ে শোনাচ্ছি। প্রশান্তাত্মা বিগত ভীর ব্রহ্মচারী ব্রতে স্থিতঃ মনঃ সংযম্য মচ্চিত্ত যুক্ত আসিত মৎপরঃ। অর্থাৎ প্রশান্ত চিত্ত, অর্থাৎ শান্ত চিত্ত হয়ে মনকে শান্ত করতে হবে আমাদের। আমাদের মন অনেক বিভিন্ন বিষয়ে ছড়িয়ে থাকে। তো ঠাকুর বলছেন, শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে মন কি রকম না, যে সর্ষের পুঁটুলি যেমন একবার হাত থেকে পড়ে গেলে সর্ষেগুলো ছড়িয়ে যায়, সেটাকে কুড়ানো আবার অনেক মানে কুড়িয়ে আবার ওই পুঁটুলির মধ্যে ভর্তি করাটা অনেক শ্রমসাধ্য হয়ে যায়। সেই রকমই আমাদের মন যদি একবার অশান্ত হয়ে যায়, সেটাকেও আবার শান্ত চিত্ত করতে সময় লাগে, ধৈর্য লাগে। তো এইভাবে যদি আমরা শান্ত করতে পারি মনটাকে, সেই প্রশান্ত চিত্ত বিগত ভীর, অর্থাৎ ভয় রহিত, অর্থাৎ কোন রকম উদ্বেগ রহিত, ব্রহ্মচারী ব্রতে স্থিত হয়, অর্থাৎ পবিত্রতা, কায় মনোবাক্যে পবিত্রতা পালন করে, বলছেন এই যোগী যারা যোগাভ্যাস করবেন তারা একাগ্রচিত্ত হয়ে নিত্য ধ্যানাভ্যাস করবেন। এরপর খুব সুন্দর কয়েকটি কথা বলছেন যে কি রকম করলে যোগ হয় না, অর্থাৎ নেগেটিভ সাইডটা বলছেন, যে কাদের যোগ হবে না একদম বলে দিচ্ছে। বলছেন নাত্যাস্না তস্তু যোগস্তি নাচৈ কান্তম অনশ্নতঃ নাচাতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈবাচার্জুনা। অর্থাৎ যারা অতিভোজী, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে যে যোগী হতে গেলে বা যোগাভ্যাস করতে গেলে বা মনকে স্থির করতে গেলে কি কি দরকার হয়, সেটা বলতে গিয়ে আগে বলছেন যে কি কি হলে হবে না আর কি। তো বলছেন অত্যন্ত যারা খুব ভোজন করেন, একান্ত অনাহারী, যারা একদমই খালি পেটে থাকেন বা উপোস করে থাকেন, অত্যন্ত নিদ্রালু, বা উল্টোটাও মানে অত্যন্ত অনিদ্রা অভ্যাসকারী, যাদের কাজের জন্য স্ট্রেসের জন্য ঘুম হচ্ছে না, বা যাদের রুটিনে ঘুমটা পর্যাপ্ত পরিমাণে হয় না, তাদের এই ধ্যান হয় না, যোগ হয় না বলছেন। তারপরেই বলছেন যুক্তাহার বিহারস্য। এবার যেটা করলে যোগটা হবে, যেটা যেভাবে যোগাভ্যাস করলে, যেভাবে জীবন চর্চা করলে, যেভাবে লাইফস্টাইল মডিফিকেশন করলে মানুষ সুস্থ থাকবে শারীরিক এবং মানসিক দিক থেকে, সেইটা বলছেন যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টাস্য কর্মসু যুক্ত স্বপ্ন অববোধস্য যোগো ভবতি দুঃখঃ। বলছেন যিনি পরিমিত আহার এবং পরিমিত বিহার করেন এবং সমস্ত কর্মে পরিমিত প্রচেষ্টা করেন, মানে নির্দিষ্ট সময় ধরে যখন খুশি যা খুশি করলাম এরকম নয়, এবং যাহার নিদ্রা ও জাগরণ নিয়মিত, অর্থাৎ ঠিক সময় এবং পরিমাণে নির্দিষ্ট, এটা দীর্ঘদিনের অভ্যাসের ফলে একটা, অর্থাৎ রুটিনের কথা বলতে, একদম পারফেক্ট রুটিন যাদের লাইফে থাকে, রুটিন লাইফ লিড করেন যারা, তাদের ধ্যান বা তাদের যে যোগ, সেইটা যোগো ভবতি দুঃখঃ, অর্থাৎ সেই যোগটাই মানে সংসার দুঃখের নাশক হয়, অর্থাৎ তারাই সুস্থ থাকে, সুখী হয়, এটাই বলতে চাইছেন।
তো এটা খুব সুন্দর, আমরা ভগবদ্গীতায় পাচ্ছি যে লাইফস্টাইল মডিফিকেশন কি করে করতে হবে, একটা ছোট্ট শ্লোকের মাধ্যমে ভগবান সেটা নির্দেশ দিচ্ছেন আমাদের, যে সবকিছুই পরিমিত করতে হবে, অর্থাৎ খুব কমও নয় খুব বেশিও নয়, যে কোনো খাবার দাবার বলুন, ঘুম বলুন, কর্ম প্রচেষ্টা, ঘুরে বেড়ানো, সবকিছুই পরিমিত এবং রুটিন লাইফ লিড করলে তখন সেটা ভালো হবে, এটাই ভগবান বলছেন। তো আজকে স্যারের কাছ থেকে আরো অনেক কিছু আমরা শুনেছি, আরো শুনবো ভবিষ্যতে, এবং আমাদের কোর্স একটি অলরেডি এক ফার্স্ট ব্যাচ শেষ হয়েছে, সেকেন্ড ব্যাচ শুরু হবে কিছুদিনের মধ্যেই, সেটাও স্যারও বলেছেন, আমিও একটু ঘোষণা করলাম যে আপনারা যদি জয়েন করতে চান, আরো জ্ঞান সমৃদ্ধ হতে চান এই বিষয়ে, তাহলে আপনারা অবশ্যই স্যারের এই অনলাইনেই হবে সম্পূর্ণ, সেটা মাঝে মাঝে অফলাইনে ওয়ার্কশপ আমরা করব অবশ্যই বিদ্যা মন্দির ক্যাম্পাসে এসে, সেখানে আপনারা যোগ দিতে পারেন, যারা ইচ্ছুক কোর্সটিতে যোগ দিতে পারেন, খুবই স্বল্প মূল্য রাখা হয়েছে। এই বলে আমি আবারও সকলকে শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে, এবং সবারই জীবন খুব সুন্দর হোক, সমৃদ্ধ হোক, মাধুর্যপূর্ণ হোক, এই আশা রেখে আমি শেষ করছি। স্যার আপনি কন্টিনিউ করুন। নমস্কার। হ্যাঁ, আপনাদের আমি একটু ছোট করে বলে দিই কোর্স সম্বন্ধে। কোর্সটা হচ্ছে 6 মাসের কোর্স, প্রত্যেক বুধবার সন্ধ্যে 7:30 থেকে 9টা ক্লাস হবে। কোর্সের নাম হলো যৌগিক সায়েন্স ফর হলিস্টিক লিভিং। যৌগিক সায়েন্স মানে যোগ বিজ্ঞান, ফর হলিস্টিক লিভিং। এই যে হলিস্টিক শব্দটা আজকাল অনেক জায়গাতেই ব্যবহার হয়। হলিস্টিক কথাটা ঠিক মানে হচ্ছে একটা পরিপূর্ণতা। মানে আমি এই যে দেখুন, আমি আলোচনার মধ্যে জীবনের বিভিন্ন দিক বললাম, আপনাদের অনেকের হয়তো ভালো লেগেছে। তো 6 মাস ধরে যখন এই ধরনের কথা আলোচনা শোনার একটা সুযোগ আসবে বা শুনবেন, তখন কিন্তু আপনি দেখবেন আপনার দেহে মনে চিন্তা ভাবনায় কাজ কর্মে দৈনন্দিন রুটিনে অনেক বদল এসে যাবে, যেটা আমাদের এই 6 মাস যারা ক্লাস করেছেন তাদের অনেকের জীবনে এসছে। এবং যারা বেশ কিছু কঠিন রোগের চিকিৎসা করছিলেন, নার্ভের কিছু অসুবিধা ছিল, সেগুলো ভালো হয়ে গেছে। এবং এখানে যোগের ব্যাপারে যেটা আমি খুব বেশি জোর দিই, এটা আমাদের ছাত্রছাত্রীরা অনেকেও বলেছেন, মানে জীবনটাকে সহজ করা। আমরা কিন্তু নানাভাবে জীবনকে জটিল করে ফেলছি। যোগাভ্যাসের মাধ্যমে কিভাবে জীবনকে সহজ করা যায়। যেমন আমরা জানি যোগ কাকে বলে, যোগশ্চিত্ত বৃত্তি নিরোধা, এই শব্দটিকে আমি নানাভাবে ব্যাখ্যা করব। আসন কাকে বলে, স্থির সুখ আসনম, স্থির ভাবে সুখকর অবস্থানই হলো আসন। এটা কিভাবে আমাদের সমস্ত জীবনকে প্রভাবিত করতে পারে, জীবনকে সুন্দর করে তুলতে পারে, যেটা সাধারণভাবে কোথাও আলোচনা হয় না। এটা শুনলে দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে। এবং আপনাদের একটা খুব অদ্ভুত কথা শোনাই, যেটা আপনারা মনে হয় কখনো শোনেননি, এরকম যে হয় কোথাও। আমি এই কোর্সটা যখন শেষ হয়ে যাবে প্রায়, একদিন স্বামীজিকে বললাম যে দেখুন, আমার অনুমান অনেকেই রিঅ্যাডমিশন নেবেন। মানে কোনো কোর্স শেষ হয়ে গেলে ওই কোর্সে আবার কেউ ভর্তি হয় শোনা যায় না। আমাদের আরেকটি কোর্স আছে অন্য 1 বছরের ডিপ্লোমা কোর্স, সেখানে অনেকে রিঅ্যাডমিশন নেন। আমি বললাম যে এরকম রিঅ্যাডমিশন নিতে চান, সেক্ষেত্রে কি করব। তো আমাদের ঠিক হলো কত ফি হবে কেমন কি। তো রিঅ্যাডমিশন আমার মনে হয় এখন পর্যন্ত বোধহয় 8-9 জন রিঅ্যাডমিশন নিয়ে নিয়েছেন, আরো কয়েকজন জানিয়েছেন রিঅ্যাডমিশন নেব। সংখ্যাটা আমার অনুমান শেষ পর্যন্ত প্রায় 15 কাছাকাছি দাঁড়াবে। মোট 38 জন ছিলেন। এই যে রিঅ্যাডমিশন নিচ্ছেন কারণ কিন্তু একটাই, যে ক্লাসগুলোর মধ্যে যে ভালো লাগা তারা পেয়েছেন, সেই ভালো লাগাটাকে আরো দীর্ঘায়িত করতে চাইছেন। আমাদের জীবনে কিন্তু ভালো লাগার জায়গা খুব কম, এটা আমরা সেইভাবে কখনো ভাবি না। কাজে যখন এই ক্লাসটা ভালো লাগছে, বসে বসে একটা শান্তির অনুভূতি হচ্ছে, কাজে তারা এটা করতে চান। এবার কোর্স ফি কত? কোর্স ফি কিন্তু ভীষণ কম। আপনাদের বলি, মানে আমার যে প্রতিষ্ঠান বর্ধমান যোগ সেন্টার, সেখানে একটা ডিপ্লোমা কোর্স চলে, 15,000 টাকা ফি সারা বছরে। আমাদের একটা সার্টিফিকেট কোর্স আছে, তার ফি হচ্ছে 4 মাসের জন্য 5,200 টাকা। কিন্তু যখন এখানে মহারাজের সঙ্গে কথাবার্তা হলো, ওনারা বললেন না একটু কম রাখলে ভালো হয়। আমি দেখলাম যে যোগ শিখতে বহু মানুষ চান, কিন্তু তার জন্য ওই 15,000 টাকা কি 5,000 টাকা দিতেও অনেকের অসুবিধা থাকে। ঠিক আছে, রাখা হলো 3,500 টাকা, মাত্র 3,500 টাকা, যেটা কোনো ফি না। মানে আমরা যখন বর্ধমান যোগ সেন্টারে 10,000 টাকা ফি নিতাম আজ থেকে 6-7 বছর আগে, সেই সময় একটি কোর্স চলতো 10,000, তাদের ফি হয়ে গেছে এখন 40,000, আজকে শুনলাম।
আমাদেরটা 15,000 মাত্র। কাজে এখানে 3,500 মানে এটা কিন্তু মানে ভীষণ সস্তা। এটা এই সুযোগ কেউ ছাড়বেন না। সুযোগ কেন ছাড়বেন না আমি বলে দিই। আমি এবছরই ভেবেছিলাম কোর্সটা আবার শুরু করব না, কারণ এটা আমারও বয়স হয়েছে, 70 বছর হলো। আমার উপরে বেশ চাপ পড়ে, অসুবিধা হয় নিয়মিতভাবে এইভাবে ক্লাস নেওয়া। তবে ছাত্রছাত্রীদের সঙ্গে নানা রকম যোগাযোগ, হোয়াটসঅ্যাপে, ফোনে সময় যায়। আপনি যাদের সুযোগ আছে অবশ্যই জয়েন করবেন 3,500 টাকা জমা দিয়ে। যাদের সুযোগ নাই তারাও সুযোগ তৈরি করে নিয়ে জয়েন করবেন, কারণ বাকি জীবন আপনারা অনেক ভালো থাকতে পারবেন। আমার এখানে আরো অনেকেই মনে হয় আছেন। ডক্টর মন্ডল কি রয়েছেন? উনি বালুরঘাট থেকে যোগ দিয়েছিলেন ক্লাসে, এবং আমাদের যে কনভোকেশন যেদিন হলো সেদিন উনার মানে কি বলবো, সব মিলিয়ে উনার কাজকর্ম আমাদের সবারই ভীষণ ভালো লেগেছে। স্যার আছি আমি ক্লাসে। হ্যাঁ, উনি কিন্তু যথেষ্ট উচ্চ পদে আছেন বালুরঘাটে। ওখানে উনি ওই ডিস্ট্রিক্টের অ্যাসিস্ট্যান্ট সিএমওএইচ, চিফ মেডিকেল অফিসার। উনি যোগকে এত ভালোবেসে এত সুন্দরভাবে নিয়েছিলেন। আপনি যদি একটু দুই এক কথা অল্প করে বলেন 1-2 মিনিটের মধ্যে, মানে এই কোর্স সম্বন্ধে, যাতে অনেকে জানতে পারেন কিছু এর ভালো মন্দ দিক। উনিও দীর্ঘদিন যোগের সাথে যুক্ত আছেন। সবাইয়ের কাছে একটা জিনিসই বলবো, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় যোগ, আসন, প্রাণায়াম এগুলো শেখানো হয়, কিন্তু সেটা কাঠামোটা শিখেছিলাম। স্যারের কাছে যুক্ত হয়ে যেটা পেয়েছি সেটা হচ্ছে কাঠামোতে উনি একটা প্রাণ দিয়েছেন, এবং যোগটাকে কি করে নিজের জীবনে ধারণ করা যায়, অর্থাৎ যে যোগ কালচারের কথা বলছিলেন সেইটাতে আমরা কি করে আমরা অভ্যস্ত হব, সেইগুলো আমাদের ক্লাসের মধ্যে দিয়ে উনি সুন্দর ব্যক্ত করতেন, এবং আমরা যাতে গ্রহণ করতে পারি সেই রকম সহজপাচ্য করে আমাদের কাছে উপস্থাপন করতেন। এটুকুই বলার স্যার। উনি সংক্ষেপে বললেন, ভালো। আমাদের আরো একজন শ্যামসুন্দর বাবু, আমি জানি না উনি এখন আছেন কিনা, ওনাকে আমি ডাকছি না। মানে কেন ডাকছি না বলে দিই। উনি পরীক্ষা এত অসাধারণ দিয়েছেন, এবং আমাদের একটা মৌখিক পরীক্ষা ছিল, তো মৌখিক পরীক্ষার বেশিরভাগটা উনি আমাকে ভয়েস রেকর্ড করে পাঠিয়েছিলেন। আমি ওনার ভয়েস রেকর্ডটা গ্রুপে দিয়ে দেবো, আমাদের যে লাইফস্টাইল যে গ্রুপটা আছে সেই গ্রুপে দেবো, আপনারা শুনবেন। ওখান থেকে কিছুটা আইডিয়া পেয়ে যাবেন যে আমি 6 মাসে কি শিখিয়েছি। 4-5 মিনিটের ভিডিও, ওই সরি অডিও মেসেজ, আপনারা সবটা শুনবেন। বিশেষ করে শেষ দিকে উনি এত সুন্দর গুছিয়ে বলেছেন, মানে আমি যে এত কিছু শিখিয়েছি আমি নিজেই বুঝতে পারিনি যে শিখিয়ে ফেলেছি এই কম মাসে। আমি সকলকে অনুরোধ করবো আপনারা যুক্ত হবেন। মাত্র 3,500 টাকা। এখানে আরো একটা কথা বলে দিই, কোর্স ফি 4,000 করার কথা একবার ভাবা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আবার 3,500 পিছিয়ে যাওয়া হলো। কারণ হচ্ছে আমরা সবাইকে 5টা বই দিয়েছিলাম ফ্রিতে, বাড়ি ঠিকানায় পাঠিয়েছিলাম, কিন্তু বই পাঠানোটা নানা কারণে খুব অসুবিধা হচ্ছে। তো সেই কারণে এবছর বই পাঠানো হবে না। তো 4,000 টাকা কোর্স ফি হবে, কিন্তু 3,500 রাখা হচ্ছে। ওই 500 টাকাটা ধরে নেবেন বই কেনার জন্য দেওয়া হলো, মানে আপনারা বইটা কিনে নেবেন। বইগুলো কিনতে কিন্তু দাম 400 টাকার বেশি লাগবে না। মানে আপনারা বলা যায় 100 টাকা লাভ হলো। যদি 4,000 টাকা কোর্স ফি হতো তাহলে আপনার যে টাকা লাগতো, আপনি মেন দুটো বই, বাকি 3টা আমরা পিডিএফ আকারে দিয়ে দেবো, অসুবিধা হবে না। এবং আরো একটা, যখনই আপনি অ্যাডমিশন নেবেন আপনার যোগ বক্স নামে একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ করা হবে। সেই গ্রুপে আপনি অনেক কিছু দেওয়া হবে যোগ রিলেটেড, নানা ভিডিও বা ভয়েস মেসেজ বা বইয়ের পিডিএফ, যেখান থেকে আপনি বুঝতে পারবেন যে যোগ নিয়ে এত কালচার করা যায়। হ্যাঁ, অনেক সুবিধা হবে। আচ্ছা, 2-জন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাইছিলেন কোর্স সম্বন্ধে, একটু বলুন, আমি বলে দিই। স্যার আমি স্যার এরপর কি করবো। আচ্ছা, স্যার আমি হ্যাঁ, কোর্সটা করতে চাই। আচ্ছা, আপনি কি আমাদের যৌগিক লাইফস্টাইল গ্রুপে আছেন? না, আমাকে একজন লিংক পাঠিয়েছেন তাই আমি জয়েন করেছি। আচ্ছা, যারা গ্রুপে নেই তাদেরকে বলছি, আমার নম্বরটা আপনারা নোট করে নিন, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাদের এটার জয়েনিং লিংক যেটা পাঠিয়ে দেবো। আর না হলে হ্যাঁ একটা স্যার। কথা, হ্যাঁ আরেকটা কথা বলছি, গ্রুপে আমি দিয়ে দেবো আজকে যদি পারি ভালো, নাহলে কালকে দিয়ে দেবো গ্রুপে। মানে কি লিংকের সাহায্যে কিভাবে টাকা জমা দিতে হবে এগুলো আপনারা গ্রুপে পেয়ে যাবেন। আপনি যার মাধ্যমে লিংক পেয়েছেন তাকে অনুরোধ হ্যাঁ। করবেন ওই লিংকটা আপনাকে পাঠিয়ে দিতে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, বা হ্যাঁ। আপনি এক কাজ করবেন, আপনার যখন আগ্রহ আছে আপনি ওই গ্রুপে জয়েন হয়ে যাবেন। ওকে বলবেন যে স্যার গ্রুপে, আপনি নাম্বারটা একটু বলুন প্লিজ। আপনারা যদি আরো কেউ নোট করতে চান নম্বরটা লিখে রাখুন, আমার নম্বরটা বলছি 8906 কতটা কেটে গেল আরেকবার বলুন। 159।
8906159284 আমি গ্রুপে বিস্তারিত দিয়ে দেবো, আমি কালকে দিয়ে দেবো, এমনি এখন দেবো, পরে পোস্টার আকারও দেবো, আপনারা এগুলো বন্ধু বান্ধবদেরও পাঠাবেন। এবং এই কোর্সে এলে হলিস্টিক লাইফ মানে জীবনের মধ্যে একটা পরিপূর্ণতা আনার চেষ্টা। একটা কোর্স করবেন না জীবন পরিপূর্ণ হয়ে যাবে হবে না, কিন্তু একটা পথের সন্ধান পাবেন। হ্যাঁ, যখন আমি যেটা বলতে নিয়েছিলাম যে যখন স্যার একটু ডিসকাস করুন, আমাকে একটু নাম্বারটা আরেকবার বলবেন। আপনি কি গ্রুপে আছেন? গ্রুপে থাকলে ওখানে পেয়ে যাবেন, আমি যে পোস্ট দেবো দেখবেন জয়েন তোহর ওপরে নাম্বার পেয়ে যাবেন। ওকে ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ, গ্রুপে পাবেন, আমি দিয়ে দেবো গ্রুপে। তো আপনারা এটা জয়েন করবেন। এবং আরো কয়েকটা কথা বলি, আপনার বাড়িতে যদি এমন কেউ থাকে যে আপনি চাইছেন তাকে একটু ডিসিপ্লিনে আনতে, সেটা ছেলে হোক, মেয়ে হোক, ছোট হোক, বড় হোক, বা তাকে মানসিকভাবে একটু সুস্থ রাখতে, আপনি তাকে ভর্তি করে দিন। ৩,৫০০ টাকা অনেকেই আমরা অনেক গিফট দিই। যদি তিনি টাকা দিয়ে ভর্তি হতে না চান, আপনি তাকে দিন, আপনার প্রিয়জনকে দিয়ে বলুন আমি টাকা দিচ্ছি, তুই যা, বা তুমি ভর্তি হও। এটা এই কোর্সে আমাদের স্বামী স্ত্রী যেমন ছিলেন, 2 বা 3টে ফ্যামিলি থেকে, ভাই বোনও ছিল, সকলে খুব আগ্রহ নিয়ে ক্লাস করেছেন। আর তো বললাম যে রিঅ্যাডমিশন নিয়েছেন অনেকেই, এটা তো একটা খুব অদ্ভুত জিনিস। আর আপনাদের বলে দিই, 2টো বই, এই 2টো বই, পাতঞ্জল যোগ দর্শন, এটা আমারই লেখা, মহর্ষি পাতঞ্জল যোগ দর্শন, আর সুস্বাস্থ্য যোগ ব্যায়াম, এই 2টো বই আমি গ্রুপে আপনাদের কাল পরশু করে দিয়ে দেবো। আরো আছে স্যার এটা স্যার আপনার এই দুটো বই আমার কাছে আছে স্যার। ব্যাস, খুব ভালো, তাহলে তো কোনো অসুবিধাই নেই। এই বইগুলোকে ফলো করে এবং আরো কিছু দেওয়া হবে, সেগুলোতে ক্লাসগুলো হবে, আপনাদের খুব ভালো লাগবে। যাদের সুযোগ আছে অবশ্যই ভর্তি হয়ে যাবেন। জীবন সম্বন্ধে একটা নতুন অনুভূতি পাবেন, জীবন সম্বন্ধে নতুন অনুভূতি। এবং আমাদের আগের ব্যাচে ছিল 38 জন। স্বামীজির সঙ্গে কথায় আমি বলছিলাম যে দেখুন আমার ইচ্ছা এটা 50 জন ভর্তি হোক। তো ঠিক এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে অন্তত 100 জন যদি এই কোর্সে ভর্তি হন তাহলে ভীষণ ভালো হবে। ভালো আমার না, তাদের হবে। কারণ এত কম পয়সায়, এবং আপনারা যে জিনিসটা শিখবেন, শেখার পর কিন্তু আপনাদের মনে হবেই যে এত কমে আমরা কত কি পেয়ে গেলাম জীবনে। জীবনে বিভিন্ন দিক সম্বন্ধে অনেক কিছু পাবেন। বেশ, আমি একটা নেই বলছি, আর কিছু প্রণাম স্যার। অনলাইন হ্যাঁ। প্রণাম স্যার। সুজন বলুন। স্যার আমি তো বাংলাদেশ থেকে বলছিলাম স্যার, এখান থেকে ওই ফিটা কেমন করে পাঠাবো আমরা? শুনুন, এর আগের ব্যাচও বাংলাদেশ থেকে অনেকেই বলেছিলেন, আমাদের এই আজকের ক্লাসও বাংলাদেশের অনেকেই আছেন, কিন্তু এটাতে মানে আপনাকে ইন্ডিয়ান রুপিতে জমা দিতে হবে। যদি আপনার এদিকে কোনো রিলেটিভ বা কেউ থাকে, সুযোগ থাকে, তাহলে ভর্তি হতে পারেন। ক্লাসও ওখান থেকে করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু বাংলাদেশের রুপিতে জমা দেওয়ার কোনো সুযোগ নেই, বাংলাদেশের টাকায় জমা দেওয়ার সুযোগ নেই।